লেকচারটা আসলে মেইনলি নেওয়া হয়েছে প্রফেসর ডক্টর মোজাম্মেল হক স্যারের লেকচার থেকে। আর ফেসবুকে মুনাপুর একটা নোট ছিল সেখান থেকে। আর কিছু জিনিস কালেক্ট করা হয়েছে চ্যাট জিপিটি থেকে আর আদার্স কিছু সোর্স থেকে। আমাদের ফার্স্টে আমরা দেখবো হচ্ছে কোন টপিকসগুলো আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এই নোটটা আসলে ফলো করার কারণে এর আগে পরীক্ষাগুলো যে প্রশ্নগুলো আসছে সেগুলো খুব বেশি কালেক্ট করা হয়নি, বাট এখানে আলাদা করে ব্লু কালারে ভাগ করা আছে কোনগুলো পরীক্ষায় বেশি আসে। এখানে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, তারপর লোকেশন অফ ডাটা, ডিস্ট্রিবিউশন কার্ভ, প্রবাবিলিটি অ্যান্ড পি ভ্যালু, তারপর হাইপোথিসিস টেস্টিং অ্যান্ড পারফরমেন্স অফ ডায়াগনস্টিক টেস্ট। এগুলো পরীক্ষায় কমনলি আসে। এর বাইরে আছে স্টাডি ডিজাইন, ডাটা ভ্যারিয়েবল, এই রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। বায়োস্টেট পড়াশোনা আসলে বেশিরভাগ জিনিস একটু বুঝে পড়া লাগবে। অল্প কিছু জিনিস আসে যেগুলো আমরা মুখস্থ করবো, বাট বেশিরভাগ ইনফরমেশন একটু বুঝে পড়লে জিনিসগুলো সহজ লাগবে। একদম প্রথমে আমাদের যদি বেসিক ইনফরমেশন দেখি তাহলে এখানে কয়েকটা ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশন আমাদের লাগবে না, জাস্ট বুঝতে হবে জিনিসগুলো কি জিনিস। তাহলে ফার্স্ট হল আছে পপুলেশন, যেটা হচ্ছে এন্টার গ্রুপ অফ স্টাডি এলিমেন্ট। স্যাম্পল হচ্ছে পার্ট অর সাবসেট অফ পপুলেশন। ভ্যারিয়েবল হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ পপুলেশন দ্যাট ভ্যারিস। আর ডাটা হচ্ছে ভ্যালু অফ ইনফরমেশন অফ এ ভ্যারিয়েবল মেজার্ড অর রেকর্ডেড। আমরা যে একটা এক্সাম্পল চিন্তা করি, সাপোজ আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে যেসব ডক্টরস আছে, ডক্টরসদের সবার অ্যাভারেজ ব্লাড প্রেশার কেমন এটা নিয়ে আমরা স্টাডি করবো। তাহলে এখানে আমাদের পপুলেশন হবে হচ্ছে এন্টার গ্রুপটা, বাংলাদেশে যত ডাক্তার আছে এরা সবাই হচ্ছে একটা পপুলেশন। আর স্যাম্পল হবে কোনটা, এই টোটাল পপুলেশনে একটা সাবসেট বা যে পার্টটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে সব ডক্টরের বিপি তো আমার পসিবল না, আমরা যে একটা সার্টেন গ্রুপের বিপি মেজার করবো, এই গ্রুপটা হচ্ছে আমার স্যাম্পল। ভ্যারিয়েবল কি, যেটা আমরা যে ক্যারেক্টারিস্টিকটা আমরা দেখতেছি পপুলেশনে, আমরা এখানে হচ্ছে বিপি মেজার করতেছি। তাহলে বিপিটা হচ্ছে এক একজনের এক রকম থাকে, মানে এটা ভ্যারি করে। এই ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে ভ্যারিয়েবল। আমরা যদি ডাক্তারদের ওয়েট দেখি তাহলে ওয়েট হচ্ছে অ্যানাদার ভ্যারিয়েবল। যদি আমরা হাইট দেখি তাহলে সেটা একটা ভ্যারিয়েবল। আর ডাটা কি, এই ভ্যারিয়েবলের যে মেজারমেন্টটা বা রেকর্ডটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে ডাটা। যেমন ব্লাড প্রেশার কারো হবে 120 মিলিলিটার মার্কারি, কারো 100 মিলিলিটার মার্কারি, ওয়েট করা হবে 60 কেজি, কারো 50 কেজি। এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা হচ্ছে ডাটা। তাহলে এরপর আসে আমরা ডাটা অ্যান্ড ভ্যারিয়েবলের ক্লাসিফিকেশন। তাহলে আমরা এই যে ভ্যারিয়েবলগুলো যে ডাটা মেজারমেন্ট করলাম, এই ডাটা হচ্ছে মেইনলি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল, যেটাকে সংখ্যায় প্রকাশ করা যায়। আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল, যেটাকে সংখ্যায় প্রকাশ করা যায় না, মানে গুণবাচক। যেমন হাইট, ওয়েট, এইগুলোকে আমরা নাম্বারে মেজার করতে পারি। সো এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল ডাটা। এইগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসক্রিট। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেগুলাকে ভগ্নাংশ বা ডেসিমেলে প্রকাশ করা যায়, যেমন হাইট বা ওয়েট। তাহলে একজনের হাইট 5.5 ইঞ্চি হতে পারে, ওয়েট 65.3 কেজি হতে পারে, মানে দশমিকে বা ভগ্নাংশে প্রকাশ করা যাবে। এগুলোকে বলে কন্টিনিউয়াস ডাটা। কিছু ডাটা আছে যেগুলো হচ্ছে ডিসক্রিট, মানে ভগ্নাংশে বা দশমিকে প্রকাশ করা যায় না, যেমন মানুষের সংখ্যা। তাহলে ডক্টর সাথে যদি নাম্বার আমি হিসাব করি তাহলে সেখানে 10.5 এটা কখনো বলা যাবে না, তাহলে সেখানে একটা কমপ্লিট নাম্বার থাকবে। তাহলে মানুষের সংখ্যা বা স্টুডেন্টের সংখ্যা, এই ধরনের নাম্বার যেগুলোকে ভগ্নাংশ বা দশমিক প্রকাশ করা যায় না, সেগুলোকে বলে ডিসক্রিট ডাটা। তাহলে প্রত্যেকটার এক্সাম্পল হচ্ছে পরীক্ষা আসে। কোয়ালিটেটিভ ডাটাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল, যেটা কোনো অর্ডার বা কোনো র্যাঙ্কিং নাই, যেমন জেন্ডার, রিলিজিয়ন। রিলিজিয়ন যেমন হতে পারে ইসলাম, হিন্দু বা অন্যান্য যে রিলিজন আছে এরকম হতে পারে। এগুলো কোনো ক্যাটাগরি নাই, বা আমরা কোনো একটা র্যাঙ্কিং এ এটাকে সেট করতে পারি না। বাট আমরা যদি টিউমার গ্রেডিং ধরি, তাহলে গ্রেড 1, 2, 3, 4 এরকম একটা ক্যাটাগরি আছে, বা একটা র্যাঙ্কিং এ সাজানো যায়। কিংবা কোনো একটা পেশেন্টের অ্যানিমিয়া, এটা আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার ভাবে র্যাঙ্কিং করতে পারি। কিংবা কারো হচ্ছে যে প্রফেশনাল র্যাঙ্কিং, যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, এরকম
ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটি ডাটা যেগুলোকে র্যাঙ্কিং করা যায় সেগুলোকে বলা হয় অর্ডিনাল ডাটা। তাহলে কোয়ান্টিটিভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কোয়ালিটেটিভ গুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে এগুলো প্রত্যেকটা এক্সাম্পল পরীক্ষার জন্য আসতে পারে। আরেকটা ডাটা আছে যেটা আছে বলা হয় ডাইকোমোটাস বা বাইনারি। এগুলো শুধুমাত্র দুইটা অপশন পসিবল, যেমন জেন্ডার মেল বা ফিমেল হইতে পারে, তারপর হিস্ট্রি অফ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ বা নেগেটিভ হইতে পারে, এইচআইভি টেস্ট পজিটিভ বা নেগেটিভ, মানে অনলি দুইটা ভ্যালু পসিবল। এই ধরনের ডাটাগুলোকে বলা হয় বাইনারি বা ডাইকোমোটাস ডাটা। তাহলে এগুলোর এক্সাম্পল পরীক্ষা প্রত্যেকটা আলাদাভাবে আসতে পারে। এরপর আসি মেথডস অফ ডাটা কালেকশন অ্যান্ড মেথডস অফ ডাটা প্রেজেন্টেশন। ডাটা কালেকশন সহজ আমরা কিভাবে কালেকশন করতে পারি? জাস্ট ইন্টারভিউ করে কারোর কাছ থেকে তার ইনফরমেশন নিতে পারি, বা গ্রুপ ডিসকাশন করতে পারি, অবজারভেশন করতে পারি, কোনো একটা কোশ্চেনে দিতে পারি। খুব সিম্পল। এবার হচ্ছে মেথডস অফ প্রেজেন্টেশন। মেথডস অফ প্রেজেন্টেশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোন ধরনের ডাটা আমরা কিভাবে প্রেজেন্ট করব। তাহলে আমরা বলছিলাম দুই ধরনের ডাটা হইতে পারে, একটা কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ ডাটাগুলো আমরা ইউজুয়ালি প্রেজেন্ট করি চার্ট বা ডায়াগ্রাম দিয়ে, আর কোয়ান্টিটেটিভ ডাটাগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করি গ্রাফ দিয়ে। এখান থেকে আমরা খুব বেশি কিছু বুঝে পড়বো না, এটা এমসিকিউর জন্য জাস্ট মুখস্থ করবো। যে কোনো একটা মুখস্থ করলে হবে এখান থেকে এমসিকিউ বা সিঙ্গেল টেস্টের জন্য। তাহলে কোয়ালিটেটিভ ডাটা যেগুলো এটা মুখস্থ করলে হবে। ইন শর্ট মনে রাখতে পারেন যে গ্রাম দিয়ে যেগুলো লাস্টে গ্রাম আছে, বার ডায়াগ্রাম, ম্যাপ বা স্পট ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, পিক্টোগ্রাম, এগুলো সব হচ্ছে কোয়ালিটেটিভ। এক্সেপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিস্টোগ্রাম আর একটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। এই দুটো হচ্ছে কোয়ান্টিটিভ ডাটা প্রেজেন্টেশন লাগে। তাহলে পরীক্ষায় এমসিকিউ বা সিঙ্গেল বেস্ট আসলে ইউজুয়ালি এই ধরনের অপশন দেওয়া থাকবে, দুইটা এখান থেকে আর বাকিগুলো হয়তো এখান থেকে দেওয়া থাকবে। তাহলে নিয়মদিক দিয়ে হোক বা মুখস্থ হোক এটা মনে রাখা লাগবে যে কোয়ালিটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করবো, কোয়ান্টিটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করবো। এখান থেকে ডিটেলস ইউজুয়ালি আসে না, জাস্ট নামগুলো মুখস্থ করলে হবে। এবার স্কেলস অফ মেজারমেন্ট। তাহলে মেজারমেন্টের মধ্যে কোয়ালিটেটিভ যেগুলো সেখানে আমরা মেজার করতে পারি দুই ধরনের স্কেল দিয়ে, নমিনাল স্কেল আর অর্ডিনাল স্কেল। আর কোয়ান্টিটিভ ডাটা মেজার করতে পারি ইন্টারভাল স্কেল আর একটা হচ্ছে রেশিও স্কেল দিয়ে। এটা একটু মুখস্থ করে নিতে হবে। তাহলে বায়োস্ট্যাটিক থেকে আমরা আসলে ওই জিনিসগুলাই বুঝে পড়বো যেগুলো পরীক্ষা ফ্রিকোয়েন্টলি আসে, বা কিছু ম্যাথ টাইপের কোশ্চেন আসে সেগুলা। আর বাকি যে কোশ্চেনগুলো দুই একবার আসছে সেগুলো তো ডিটেলস বুঝে পড়ার দরকার নেই, এগুলো জাস্ট একটু মুখস্থ করে রাখলে হবে। তাহলে ডাটা টাইপস পড়লাম, এবার হচ্ছে ভ্যারিয়েবল টাইপস। ভ্যারিয়েবলের টাইপস মধ্যে তিনটা আছে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে কনফাউন্ডিং।
আসলে এখানে কারেন্ট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? হ্যালো? ওকে জি ভাই, দেখা যাচ্ছে, দেখুন। ওকে তাহলে ভ্যারিয়েবল হচ্ছে, এখানে আমরা নাম থেকে বুঝতে পারতেছি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটা অন্যের উপর নির্ভর করে না, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটা অন্য একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো হচ্ছে ইউজুয়ালি কোনো একটা এক্সপোজার, কজ বা ইনপুট রিসপেক্টর, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আউটকাম, আউটপুট বা ইফেক্ট বা রেসপন্স। আমরা যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, যে স্মোকিং করলে লাং ক্যান্সার হয়, স্মোকিং একটা ভ্যারিয়েবল, লাং ক্যান্সার একটা ভ্যারিয়েবল। তাহলে এখানে ডিপেন্ডেন্ট কোনটা? লাং ক্যান্সারটা স্মোকিং এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে লাং ক্যান্সারটাকে আমরা বলবো হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্মোকিংটাকে বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা যদি বলি হাইপারটেনশন এমআই করে, তাহলে এখানে ডিপেন্ডেন্ট কোনটা? এমআই হচ্ছে হাইপারটেনশনের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এমআইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, হাইপারটেনশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কনফাউন্ডিং ভ্যারিয়েবল কি? এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাদে অন্য কোনো ভ্যারিয়েবল যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এফেক্ট করে, যেমন হাইপারটেনশন বাদে ডায়াবেটিস মেলাইটাস, ওবেসিটি, হাইপারলিপিডেমিয়া, এরা সবাই হচ্ছে এমআইকে রিসপেক্টটা বাড়াইতে পারে বা এমআই ইনফ্লুয়েন্স করতে পারে। তাহলে এগুলো হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। যেমন স্মোকিং লাং ক্যান্সার করে, বাট এর বাইরে যদি রেডিয়েশন হয়, রেডিয়েশন এক্সপোজার থাকে, তাহলে সেটা হচ্ছে লাং ক্যান্সারে একটা রিসপেক্ট হিসেবে কাজ করতে পারে। এটা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। তাহলে ডিরেক্টলি যে ভ্যারিয়েবলটা অন্যের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর এর বাইরে যদি বাইরে থেকে কেউ সেই দুইটাকে এফেক্ট করতে পারে, সরি ডিপেন্ডেবল ভ্যারিয়েবলকে এফেক্ট করতে পারে, তাহলে সেটা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। এগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে। এর পাশে টাইপস অফ স্যাম্পলিং। আমরা যখন একটা স্টাডি করবো তখন আমাদের সেখানে স্যাম্পল নেওয়া লাগবে। কারণ আমরা একদম ফার্স্ট একটা এক্সাম্পল বলছিলাম কি, যে ডাক্তারদের আমরা যদি ব্লাড প্রেশার মেজার করতে চাই, তাহলে এখানে টোটাল যে ডক্টর এরা হচ্ছে পপুলেশন, আর আমরা সব ডাক্তারের মধ্যে যে কয়েকজন ডাক্তারের ব্লাড প্রেশার মেজার করবো এটা হচ্ছে আমাদের স্যাম্পল। তাহলে স্যাম্পলটা আমরা কিভাবে কালেক্ট করবো, এটার আবার বিভিন্ন টাইপ আছে। একটা হচ্ছে র্যান্ডম বা প্রবাবিলিটি স্যাম্পলিং, যেটা করা হয়েছে লটারির মাধ্যমে। র্যান্ডম স্যাম্পলিং বলতে এখানে আমরা কোনো কিছু ফিক্সড করবো না, র্যান্ডমলি যে কাউকে এখানে নিতে পারি। নন র্যান্ডম বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে এখানে কোনো লটারি করা হবে না, আমরা স্পেসিফিক্যালি আমাদের ইচ্ছা মতো বা আমাদের সুবিধা মতো এখানে স্যাম্পলিং নেব। এখান থেকে পরীক্ষা এমসিকিউ বা এসবি আসতে পারে, একটা হচ্ছে মুখস্থ করতে পারেন, বুঝেও পড়া যেতে পারে। যেমন নন র্যান্ডম স্যাম্পলিং বলতে আমরা যেমন বলছিলাম যে কোনো ডাক্তারে আমরা একটা গ্রুপে ব্লাড প্রেশার মেজার করবো, তাহলে কোন কোন ডাক্তারের ব্লাড প্রেশার মেজার করবো এটা যেমন লটারির মধ্যে সিলেক্ট করি, যে কোনো একটা ডক্টর লটারির মধ্যে যার নাম আসবে তার ব্লাড প্রেশার দেখবো, দেখে সেখান থেকে আমরা ডাটা নিব। তাহলে এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। এখন নন র্যান্ডম বা প্রবাবিলিটি স্যাম্পলিং কি? এখন আমরা যেটা বলছিলাম যে ডাক্তারদের ব্লাড প্রেশার মেজার করবো, এখন আমার মনে হলো যে আমার বাসার পাশে যে মেডিকেল কলেজ বা হাসপাতাল আছে আমরা সেখানে গিয়ে সেই ডাক্তারের ব্লাড প্রেশার মেজার করবো। আমার বাসার পাশে ঢাকা মেডিকেল আছে, আমি এখানে গিয়ে ডাক্তারদের ব্লাড প্রেশারগুলো মেজার করবো। তাহলে এটা হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং, মানে আমার যেটা সুবিধা হচ্ছে সেখান থেকে আমি স্যাম্পল নিতেছি। তারপর হচ্ছে পারপোজিভ স্যাম্পলিং। আমি চিন্তা করলাম ডাক্তারদের মধ্যে যারা রিসেন্টলি পাস করছে শুধু তাদেরই ব্লাড প্রেশার মেজার করবো। তাহলে এটা হচ্ছে আমার নির্দিষ্ট একটা পারপোজ আমরা স্যাম্পল নিতেছি, যারা শুধুমাত্র এই বছরে পাস করছে শুধু তাদেরই ব্লাড প্রেশার নিব। তাহলে এটাও আমি সিলেক্ট করে নিতেছি আগে থেকে যে কাদের প্রেশার মাপবো। একইভাবে অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল স্যাম্পলিং, তারপর হচ্ছে কোটা স্যাম্পলিং। সাপোজ আমি আগে থেকে ঠিক করে নিই যে 60% ফিমেল নিব, 40% মেল পার্টিসিপেন্ট নিব, কারণ আমাদের পপুলেশন স্যাম্পল যাই হোক না কেন আমি এইভাবেই স্যাম্পলটা নিব। তাহলে এটা হচ্ছে আগে থেকে ফিক্সড করা। আর এটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং।
এইটা আলাদাভাবে পরীক্ষা আসতে পারে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সুনোবল স্যাম্পলিং একটা নাম হচ্ছে নেটওয়ার্ক স্যাম্পলিং। এখানে কি করা হয়, প্রথমে যে কোনো একটা স্যাম্পল সিলেক্ট করা হয়, তারপর তার থেকে ইনফরমেশন নিয়ে বাকি স্যাম্পলগুলো কালেকশন করা হয়। যেমন আমি চিন্তা করলাম যে আমাদের এই কমিউনিটিতে বা আমাদের আশেপাশে কতগুলো এইচআইভি পেশেন্ট আছে, এটা আমি একটা স্যাম্পলিং করবো, একটা ডাটা নেব। তাহলে আমাকে ফার্স্টে একটা এইচআইভি পেশেন্ট আইডেন্টিফাই করতে হবে, তার থেকে তার সাথে যাদের ক্লোজ কন্ট্যাক্ট আছে বা সেক্সুয়াল এক্সপোজার আছে তাদের থেকে আমি বাকি ডাটাগুলো নিতে পারবো বা বাকি স্যাম্পলগুলো নিতে পারবো। কিংবা আমি চিন্তা করলাম যে হচ্ছে যে আমার মেডিকেলে বা আমার ইনস্টিটিউটে কতজন ড্রাগ অ্যাডিক্টেড পার্সন আছে, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, প্রথমে একজন ড্রাগ অ্যাডিক্টেড পার্সন খুঁজে বের করতে হবে, তারপর তার থেকে ইনফরমেশনে আমার বাকি স্যাম্পলগুলো কালেক্ট করতে হবে। এইভাবে নেটওয়ার্কের মাধ্যমে একজন থেকে যদি বাকি স্যাম্পলগুলো কালেক্ট করা হয় সেটাকে বলে স্নোবল বা নেটওয়ার্ক স্যাম্পলিং। তাহলে এই ধরনের স্যাম্পলিং ইউজুয়ালি করা হয় যেগুলো রেস্ট্রিক্টেড বা একটু গোপনীয় থাকে, মানে ওপেনলি যে স্যাম্পলগুলো পাওয়া যায় না সেগুলোর ক্ষেত্রে এই ধরনের স্যাম্পলিং মেথড ইউজ করা হয়। তাহলে এখানে আমাদের মেইন যেটা পরীক্ষা লাগবে যে কোনগুলো র্যান্ডম স্যাম্পলিং আর কোনগুলো নন র্যান্ডম স্যাম্পলিং, এটা এক্সাম্পল যে কোনো একটা মুখস্থ করলে হবে, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। স্যাম্পল ফ্রেম আমরা কিছু আলোচনা করব না, যা শুধু একটা জেনে রাখবো যেখানে র্যান্ডম স্যাম্পলিং সেখানে আমাদের স্যাম্পল ফ্রেম লাগে, আর নন র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে কোনো ফ্রেম দরকার হয় না। স্যাম্পলিং এর মধ্যে সব থেকে ইজি হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তাদের ক্ষেত্রে করা হয় স্মল হোমোজেনাস ইজিলি অ্যাভেলেবল পপুলেশনের ক্ষেত্রে। জাস্ট আমরা যে এক্সাম্পলটা দিছিলাম সেটাই, যে আমার ডক্টরদের মধ্যে অ্যাভারেজ ব্লাড প্রেশার কত এটা জাস্ট মেজার করবো। তাহলে ডক্টরদের একটা গ্রুপ নিব, লটারি করে কয়েকজন ডক্টর সিলেক্ট করবো, তারপর তাদের ব্লাড প্রেশার মেজার করে আমরা দেখবো অ্যাভারেজ ব্লাড প্রেশার কত। খুব সিম্পল একটা মেথড। এখন যদি এমন হয় যে হচ্ছে যে শুধু ডক্টর না, আমরা আরো কয়েকটা গ্রুপ আছে, তারপর বিভিন্ন এজ গ্রুপ আছে, জেন্ডার ভেরিয়েশন আছে, তখন বিভিন্ন গ্রুপ গ্রুপ করে আমি যদি আলাদা আলাদাভাবে স্যাম্পল কালেক্ট করতে চাই, মানে গ্রুপটা যদি হেটেরোজেনাস গ্রুপ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং করবো অথবা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তাহলে যেগুলো হচ্ছে যে একটু কমপ্লিকেটেড হেটেরোজেনাস গ্রুপ সেইগুলোর ক্ষেত্রে সিস্টেমেটিক বা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং করবো। আর যদি হোমোজেনাস গ্রুপ হয়, মানে একটা পপুলেশনের বা একটা স্যাম্পলের গ্রুপের সবাই একই রকমের, তাহলে সেক্ষেত্রে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করবো। এগুলো যদি মনে থাকে তাহলে সমস্যা নেই, জাস্ট পুরো পয়েন্টটা মনে রাখতে হবে যে র্যান্ডম স্যাম্পল এক্সাম্পল কি আর নন র্যান্ডম স্যাম্পলিং এর এক্সাম্পল কি। এর পাশে স্টাডি ডিজাইন। স্টাডি ডিজাইন থেকে আমাদের এর আগে কয়েকটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে ভ্যালিডিটি বা অ্যাকুরেসি, আর একটা হচ্ছে রিলায়েবিলিটি বা প্রিসিশন। ভ্যালিডিটি বা অ্যাকুরেসি বলতে কি বোঝায়, ডাটা ক্লোজ টু দ্য ফ্যাক্ট। মানে কি, আমরা জানি আমাদের ব্লাড প্রেশার নর্মালি কত থাকে, 120/80। তাহলে এখন কেউ একজন ব্লাড প্রেশার মেজার করলো, করে দেখলো ব্লাড প্রেশার আছে 125/85, তার মানে যেটা আমরা নর্মাল ব্লাড প্রেশার পাই তার আশেপাশে আছে, তাহলে এটা হচ্ছে ভ্যালিড বা অ্যাকুরেট একটা রেজাল্ট। রিলায়েবিলিটি বা প্রিসিশন কি, ডাটা আইডেন্টিক্যাল অন রিপিটেড মেজারমেন্ট। তার মানে কোনো একজনের ব্লাড প্রেশার মাপলাম, মাপার পর সিস্টোলিক ব্লাড প্রেশার দেখলাম একবার আছে 125, একবার 120, একবার 115, তাহলে তিনটা ডাটাই মোটামুটি কাছাকাছি, মানে যেভাবে মেজার করেছে একই রকম পাওয়া গেছে, এটাকে বলা হয় রিলায়েবল ডাটা। তাহলে ভ্যারিয়েশন কখন হইতে পারে, যেমন ধরেন কোনো একজনের ব্লাড প্রেশার মাপলো, ব্লাড প্রেশার মেপে পার্সনটা নর্মাল, কোনো ডিজিজ নাই বা কোনো কমপ্লিকেশনস নাই, প্রতিবারই সিস্টোলিক ব্লাড প্রেশার পাইলো 80, 85, 80 এরকম, তার মানে ব্লাড প্রেশারগুলো প্রতিবার একই রকম পাচ্ছে, তার মানে এটা হচ্ছে রিলায়েবল। বাট এটা ভ্যালিড না, মানে একজন নর্মাল ব্লাড পার্সনে এত কম ব্লাড প্রেশার হওয়ার কথা না। তাহলে এরকম যদি একটা রেজাল্ট থাকে, যে পরীক্ষার এক্সাম্পল দিলে একজনের ব্লাড প্রেশার পাওয়া গেছে হেলদি পার্সন, ব্লাড প্রেশার মেপে 3বার পাওয়া গেছে 80, 85, 80, মানে সবগুলো একই রকম রেজাল্ট, তাহলে এটা কি ইন্ডিকেট করে, তাহলে এই রেজাল্ট হচ্ছে রিলায়েবল বাট নট ভ্যালিড। আবার আরেকজন পার্সন, তার ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার একবার পাইছে 100, একবার পাইছে 120, আর একবার পাইছে 110,
তাহলে এই ব্লাড প্রেশারগুলো মোটামুটি কাছাকাছি, দেখে মনে হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার কাছাকাছি, বাট একবার মেজারমেন্ট করার পরে একদম পাওয়া গেছে। তাহলে এই রেজাল্টটা যেহেতু নর্মাল রেজাল্টের কাছাকাছি, সো এটাকে আমরা বলবো ভ্যালিড রেজাল্ট। বাট রিপিটেড মেজার করার পরে দেখা যাচ্ছে একবার এক রকম, ডিফারেন্সটা অনেক বেশি, তাহলে এটা নন রিলায়েবল। তাহলে ভ্যালিড হইতে হলে সেটাকে ফ্যাক্টের কাছাকাছি হইতে হবে, মানে নর্মাল পার্সন যেরকম পাওয়া যায় তার কাছাকাছি হইতে হবে। বা যদি কারো ডিজিজ থাকে তাহলে সেই ডিজিজে যেমন পাওয়ার কথা সেরকম পাইতে হবে, এটাকে বলা হয় ভ্যালিড বা অ্যাকুরেট। আর রিলায়েবল হচ্ছে আমরা যদি রিপিটেড মেজার করি প্রতিবার একই রকম রেজাল্ট পাবো। এর পাশে টেম্পোরাল অফ রিলেশন, এটা খুব সহজ জিনিস, সামনে আগে পড়ে আসছি। এক্সপোজার প্রিসিড দ্য আউটকাম অ্যান্ড আউটকাম ফলো দ্য এক্সপোজার। যেমন টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে স্মোকিং লাং ক্যান্সার করে, তাহলে এখানে এক্সপোজার হচ্ছে স্মোকিং, আউটকাম হচ্ছে লাং ক্যান্সার। তাহলে কোনটা আগে হবে? যেটা এক্সপোজার সেটা আগে আসবে, আউটকামটা পরে আসবে। তারপর যদি আমরা বলি স্মোকিং বা ওবেসিটি এমআই করে, তাহলে এমআইটা হচ্ছে আউটকাম আর এক্সপোজার হচ্ছে ওবেসিটি বা স্মোকিং। এগুলো খুবই সিম্পল কথা, বাট এগুলো পরীক্ষায় আসে। এরপরে স্টাডি ডিজাইন সম্পর্কে কিছু কথাবার্তা আছে এখানে, যেমন রেট্রোস্পেকটিভ স্টাডি, প্রসপেক্টিভ স্টাডি, লংগিচুডিনাল অ্যান্ড ক্রস সেকশন স্টাডি। রেট্রোস্পেকটিভ স্টাডি মানে হচ্ছে যে স্টাডি আমরা ব্যাকওয়ার্ড করি, মানে প্রেজেন্ট থেকে পাস্টের দিকে যাই। যেমন লাং ক্যান্সার এবং স্মোকিং, এটা যদি আমরা স্টাডি করতে চাই তাহলে আগে আসছে কোনটা? স্মোকিংটা আগে আসছে, পরে আসছে লাং ক্যান্সার। তাহলে আমরা যদি লাং ক্যান্সারের কিছু পেশেন্ট নিয়ে তাদের ক্ষেত্রে হিস্ট্রি নিয়ে যে তারা স্মোকিং করতো কিনা, তাহলে আমরা কি করতেছি? ফ্রম প্রেজেন্ট টু ব্যাক পাস্ট যাইতেছি, মানে আউটকাম থেকে এক্সপোজার দিকে যাইতেছি, এটাকে বলা হয় রেট্রোস্পেকটিভ স্টাডি। আর যদি আমরা এমন দেখি যে এখন যারা স্মোকিং করতেছে তাদেরকে ফলো আপ করে পরবর্তীতে দেখবো যে এদের ক্যান্সার ডেভেলপ করে কিনা, তার মানে আমরা এখানে এক্সপোজার থেকে আউটকামের দিকে যাইতেছি, এটাকে বলা হয় প্রসপেক্টিভ স্টাডি বা ফরওয়ার্ড লুকিং স্টাডি, মানে প্রেজেন্ট থেকে আমরা ফিউচারের দিকে যাচ্ছি। এরপর আসছে লংসিডুনাল অ্যান্ড ক্রস সেকশনাল। লংসিডুনাল হচ্ছে প্রসপেক্টিভ বা রেট্রোস্পেক্টিভ, যেকোনটা হইতে পারে, মানে হয় আমরা সামনের দিকে যাব বা পিছনের দিকে যাব। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় প্রসপেক্টিভ এবং মাল্টিপল ফলো আপ লাগে, মানে আমরা লম্বা সময় ধরে দেখবো যে এখন যা স্মোকিং করতেছে এদের 5 বছর পরে ক্যান্সার ডেভেলপ করে কিনা, অথবা এখন যা ক্যান্সারের পেশেন্ট আছে তাদের আগে স্মোকিং করছে কিনা, মানে হয় সামনের দিকে যাচ্ছে নাহলে পিছনের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় লংগিচুডিনাল স্টাডি। আর ক্রস সেকশন স্টাডি বলতে বোঝায় আমরা সামনে বা পিছনে কোনো দিকে যাব না, জাস্ট একটা ফিক্সড পয়েন্টে গিয়ে, মানে কোনো একটা পার্টিকুলার সময়ে গিয়ে আমরা ডাটা নিব। যেমন আমরা যদি চিন্তা করি যে কোনো একটা পার্টিকুলার টাইমে কোনো একটা হসপিটালে গেলাম, এই হসপিটালে কতগুলো ক্যান্সারের পেশেন্ট আছে, এদের মধ্যে কতগুলো স্মোকার আছে, আমরা তাদেরকে ফলো আপও করবো না, আগে স্মোকিং করতে না তা সেটাও দেখবো না, এখন তারা স্মোকিং করতেছে কিনা, তাদের ক্যান্সার আছে কিনা। একটা এট এ পয়েন্ট অফ টাইম সিঙ্গেল টাইম ডাটা কালেকশন হবে, এটাকে বলে ক্রস সেকশন। তো লংগিটিউডিনাল ক্ষেত্রে আমরা মাল্টিপল ডাটা কালেকশন নেব, ডিফারেন্ট টাইমে নিব। আর ক্রস সেকশনে সিঙ্গেল টাইম ডাটা কালেকশন হবে, এটা সার্টেন পয়েন্ট অফ টাইম, নো ফলো আপ, নো রিপিটেড ডাটা কালেকশন। এর পাশে এই যে স্টাডি ডিজাইন আছে, এগুলো কি কি ধরনের টাইপ আছে। ফার্স্ট হচ্ছে আমরা দুইভাবে ভাগ করতে, একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বা ইন্টারভেনশনাল স্টাডি। তাহলে নামের মধ্যে বোঝা যাচ্ছে প্রথম টাইপের স্টাডিতে আমরা শুধু দেখবো যে কি হচ্ছে, আমরা এখানে কোনো ইন্টারফেয়ার করবো না, কোনো ইন্টারভেনশন করবো না। আর এক্সপেরিমেন্টাল স্টাডিতে আমরা কি করবো? এখানে আমরা ইন্টারভেনশন বা ইন্টারফেয়ার করবো। অবজারভেশনের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি। ডেসক্রিপটিভ স্টাডি মানে এখানে জাস্ট ডেসক্রিপশন করবে, কোনো অ্যানালাইসিস করা হবে না। যেমন আমরা কোনো একটা লাং ক্যান্সারের পেশেন্ট দিলাম 100 জন, নিয়ে দেখলাম এর মধ্যে 70 জনের স্মোকিং হিস্ট্রি আছে, তাহলে আমরা জাস্ট শুধু বলবো যে 100 জন লাং ক্যান্সার পেশেন্টের 70 জন এর মধ্যে স্মোকিং আছে, আর আমরা কোনো অ্যানালাইসিস টাইসিস কিছুই করবো না। এক্সাম্পল কি আছে? কেস স্টাডি, কেস সিরিজ, সার্ভিলেন্স, ক্রস সেকশন স্টাডি। অ্যানালিটিক্যাল স্টাডিতে কি করা হয়? এখানে আমরা দেখবো যে এই দুটার মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা।
তাহলে আমরা দেখলাম যে 100 জন পেশেন্টের মধ্যে 70 জন স্মোকার আছে। তাহলে স্মোকিং কি লাং ক্যান্সারে অ্যাসোসিয়েটেড কিনা বা স্মোকিং কি লাং ক্যান্সার রিস্ক বাড়ায় কিনা, এগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে সেটা হবে অ্যানালিটিক্যাল স্টাডি। এক্সাম্পল কি আছে, কেস কন্ট্রোল, কোহর্ট অ্যান্ড ক্রস সেকশনাল। এখানে ইন্টারেস্টিং হচ্ছে যদি আমরা খেয়াল করে দেখি ক্রস সেকশনাল স্টাডি বোর্ড ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালাইটিক্যাল হতে পারে। তাহলে আমরা একটা ক্যান্সার ওয়ার্ডে গেলাম, গিয়ে আমরা লাং ক্যান্সার কিছু পেশেন্ট নিলাম, তাদের ক্ষেত্রে দেখলাম যে কতজন স্মোকিং আছে। তাহলে আমরা এটা দুইটা কাজ করতে পারি, একটা শুধু বলতে পারি যে হ্যাঁ 10 জন লাং ক্যান্সার পেশেন্ট আছে, এর মধ্যে 7 জন স্মোকার, বাট আমরা কোনো অ্যানালাইসিস করলাম না যে এটা কোনো অ্যাসোসিয়েশন আছে কি না আছে, শুধু ডেসক্রিপশন করলাম। তাহলে এটা ডেসক্রিপটিভ ক্রস সেকশন স্টাডি। আমরা যদি বলি হ্যাঁ 10 জনের মধ্যে 7 জনের স্মোকিং হিস্ট্রি আছে, সো স্মোকিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার, তাহলে এটা হলো অ্যানালিটিক্যাল ক্রস সেকশন স্টাডি। আর এক্সপেরিমেন্টাল বা ইন্টারভেনশনাল, এখানে কি করা হয়, আমরা হচ্ছে এখানে আলাদা কোনো একটা ইন্টারভেনশন করব বা এক্সপেরিমেন্ট করব। যেমন আমরা যদি দেখতে চাই যে কোন একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ব্লাড প্রেশার কমায় কিনা, তাহলে আমরা একটা গ্রুপকে কন্ট্রোল গ্রুপ রাখবো, আর একটা গ্রুপ হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিব, দিয়ে এবার দেখবো আমরা হচ্ছে এই যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটা দিলাম এটা ব্লাড প্রেশার কমাচ্ছে কিনা। এই যে আমরা একটা ইন্টারভেনশন করলাম, এটাকে বলা হয়েছে এক্সপেরিমেন্টাল স্টাডি বা ইন্টারভেনশনাল স্টাডি। এক্সাম্পলের মধ্যে কি আছে, ক্লিনিক্যাল ট্রায়াল, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল অ্যান্ড নন র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। তাহলে আমরা প্রায় ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়, যেমন কোনো একটা ভ্যাকসিন দিয়ে দেখা হয় এটা প্রিভেনশন করতে পারে কিনা কোনো একটা ডিজিজ। তাহলে এই ধরনের ট্রায়ালগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি। এগুলো তো এক্সাম্পল পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে। ওকে, তাহলে এখানে এরপর একটা ডিফারেন্স আছে অবজারভেশনাল ভার্সেস এক্সপেরিমেন্টাল স্টাডি। তো যে কথাগুলো আমরা বললাম এগুলোই। তাহলে অবজারভেশনাল স্টাডিটা আমরা কোনো ইন্টারভেনশন করব না, এখানে যেহেতু আমরা কোনো ইন্টারভেনশন করছি না, সো এখানে ইথিক্যাল কোনো সমস্যা নাই, বাট সমস্যা হচ্ছে কি এখানে বায়াসনেস বেশি থাকে। আর অবজারভেশনাল কি হয়, লেস কন্ট্রোল অফ কনফাউন্ডার্স, উইক এভিডেন্স অফ কজেশন। তাহলে অবজারভেশনে আমরা কিভাবে শুধু দেখি, এখানে কোনো ইন্টারভেনশন বা এক্সপ্লেন করি না, সো আমরা যেটা দেখলাম এটাতে কোনো অ্যাসোসিয়েশন আসলে আছে কিনা এটা বোঝা মুশকিল, যে কারণে এখানে স্ট্রং কোনো এভিডেন্স থাকে না যে এটার কারণে মানে একটা কারণে আরেকটা কোনো একটা ইফেক্ট হয়েছে। বাট এক্সপেরিমেন্টালে আমরা যেহেতু কোনো একটা ইন্টারভেনশন করতেছি এবং লং টাইম ফলো আপ করতেছি, সো আমরা কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা এটা আমি স্ট্রংলি বলতে পারবো। এই হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি এবং কোহর্ট স্টাডি। এইগুলোতে অনেক সময় প্রশ্ন আসে যে কোনটা কি টাইপের, কোনটা সুবিধা কি, কোনটা অসুবিধা কি। তাহলে কেস কন্ট্রোল স্টাডিটা মেইনলি হচ্ছে ব্যাকওয়ার্ড স্টাডি বা রেট্রোস্পেক্টিভ স্টাডি। এখানে আমরা কি করি, ডিজিজ পারসন বা আউটকাম নিয়ে এরপর আমরা দেখি যে তাদের এক্সপোজার ছিল কিনা। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কেস কারা, এমআই পেশেন্ট, কন্ট্রোল হচ্ছে হেলদি সাবজেক্টস উইদাউট এমআই, হাইপোথিসিস কি, ওবেসিটি কজেস এমআই। তাহলে আমরা হচ্ছে এমআই পেশেন্ট নিব আর কিছু হচ্ছে হেলদি পারসন নিব, এরপরে দেখবো এদের মধ্যে কাদের ওবেসিটি আছে কাদের ওবেসিটি নাই। অথবা আমরা এতক্ষণ যে এক্সাম্পলটা দিয়ে পড়ে আসছিলাম লাং ক্যান্সার এবং স্মোকিং, তাহলে আমরা কিছু পার্সন নেব লাং ক্যান্সারের আর কিছু নেব হেলদি পার্সন,
এরপর এদের মধ্যে দেখবো যে এদের মধ্যে স্মোকিং হিস্ট্রি কাদের কাদের আছে। তার মানে ফ্রম ইফেক্ট টু এক্সপোজার এই ধরনের যে স্টাডিগুলো করা হয় এটা বলে কেস কন্ট্রোল স্টাডি। আর যদি আমরা সামনের দিকে যাই মানে প্রসপেক্টিভ স্টাডি করি, যেমন আমরা স্মোকিং এর পেশেন্ট নিলাম আর কিছু নন স্মোকার নিলাম, নিয়ে এদেরকে ফলো আপ করে দেখলাম এদের মধ্যে কাদের লাং ক্যান্সার হচ্ছে কাদের হচ্ছে না, তো সেটা বলা হবে কোহর্ট স্টাডি। তাহলে এখানে দুইটা ক্ষেত্রে হচ্ছে অবজারভেশনাল লংজিটিউডনাল এবং অ্যানালাইটিক্যাল। অবজারভেশনাল কেন, আমরা এখানে কোনো ইন্টারভেনশন করতেছি না, শুধু দেখতেছি। অ্যানালাইটিক্যাল কেন, আমরা দেখতেছি এই দুটোর ভিতরে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা। আর লংজিটিউডনাল কেন, কারণ এখানে আমরা সামনের দিকে বা পিছনের দিকে যাইতেছি এবং ফলো আপ করতেছি। কেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা হচ্ছে রেট্রোস্পেক্টিভ মানে ফ্রম প্রেজেন্ট টু ব্যাকওয়ার্ড যাচ্ছি, আর কোহর্ট স্টাডি আমরা হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি মানে ফ্রম ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড যাওয়া হইতেছে। কেস কন্ট্রোল স্টাডি অ্যাডভান্টেজ কি, দিস ইজ গুড ফর রেয়ার ডিজিজ। কেন রেয়ার ডিজিজের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, কারণ আমরা এখানে ডিজিজ পার্সন নিয়ে কাজ করতেছি। আমরা যদি কোনো একটা রেয়ার ডিজিজ চিন্তা করি, যেমন সাপোজ চিন্তা করলাম উইলসন ডিজিজ, তাহলে আমরা যদি এমন একটা স্টাডি করতে চাই যে উইলসন ডিজিজের সাথে স্মোকিং কোনো রিলেশন আছে কিনা, তাহলে আমরা যদি ফার্স্টে ডিজিজ পার্সন নিই, যে আমরা 50 জন বা 100 জন উইলসন ডিজিজের পেশেন্ট নিলাম, এরপর তাদের স্মোকিং হিস্ট্রি নিলাম, তাদের স্মোকিং হিস্ট্রি ছিল কিনা, তাহলে এটা খুবই ইজি স্টাডিটা করা। বাট আমরা যদি এই রেয়ার ডিজিজের ক্ষেত্রে কোহর্ট স্টাডি করতে চাই তাহলে সমস্যা কি হবে, তাহলে স্মোকিং এবং উইলসন ডিজিজের ক্ষেত্রে অ্যাকশন দেখতে হলে আমরা যদি কোহর্ট স্টাডি করি তাহলে আমাদের স্মোকিং পার্সন নেওয়া লাগবে, নিয়ে তাদের ক্ষেত্রে দেখা লাগবে পরবর্তীতে উইলসন ডিজিজ ডেভেলপ করে কিনা। সমস্যা কোথায়, উইলসন ডিজিজ যেহেতু খুবই রেয়ার, আমরা দেখা যাচ্ছে 100 বা 1000 স্মোকিং পেশেন্ট নিলাম, নিয়ে দেখলাম 1 জন বা 2 জন হয়তো উইলসন ডিজিজ ডেভেলপ করছে। তাহলে রেয়ার ডিজিজের ক্ষেত্রে আমরা কোহর্ট স্টাডি করলে অনেক সময় আউটকাম নাও পাইতে পারি বা কোনো পেশেন্ট নাও পাইতে পারি পরবর্তীতে। তাহলে রেয়ার ডিজিজের ক্ষেত্রে আমরা কোনটা করব, কেস কন্ট্রোল স্টাডি করব। আর রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে আমরা করবো হচ্ছে কোহর্ট স্টাডি। সাপোজ আর্সেনিকের যাদের এক্সপোজার আছে, এখন তো আর্সেনিক এক্সপোজার খুবই রেয়ার, তার আমরা দেখতে চাইলাম যে আর্সেনিক এক্সপোজারের পেশেন্টের কোনো কার্সিনোমা ডেভেলপ করে কিনা। তাহলে আমরা কি করব, প্রথমেই যাদের আর্সেনিক এক্সপোজার আছে এই ধরনের পপুলেশন নিব, নিয়ে তাদের ক্ষেত্রে পরবর্তীতে ফলো করবো তাদের ক্যান্সার ডেভেলপ করতেছে কিনা। তাহলে এই ক্ষেত্রে কোহর্ট স্টাডিটা বেশি ইফেক্টিভ হবে। এখন যদি আমরা রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে কেস কন্ট্রোল করতে চাই তাহলে সমস্যা কি হবে, আমরা ক্যান্সারের পেশেন্ট নিয়ে যদি দেখতে তাদের আর্সেনিক এক্সপোজার আছে কিনা। তাহলে আর্সেনিক এক্সপোজার যেহেতু খুবই রেয়ার, আমরা দেখা যাচ্ছে 100 বা 1000 ক্যান্সারের পেশেন্ট নিলাম, দেখলাম তাদের কারোরই আর্সেনিক এক্সপোজার হয় নাই। তাহলে যেগুলো রেয়ার ডিজিজ সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি, মানে ডিজিজ পার্সন নিয়ে তারপর দেখবো তাদের কোনো এক্সপোজার আছে কিনা। আর যেখানে রেয়ার এক্সপোজার সেগুলোর ক্ষেত্রে আমরা করবো কোহর্ট স্টাডি, মানে রেয়ার এক্সপোজারের পার্সন নিব তারপর তাদেরকে ফলো আপ করবো। কেস কন্ট্রোল স্টাডির আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেগুলো লং লেটেন্ট পিরিয়ড থাকে ডিজিজগুলোর, তাদের ক্ষেত্রে কেস কন্ট্রোল স্টাডি বেশি প্রিফারেবল। লং লেটেন্ট পিরিয়ড থাকলে সমস্যা কি, তেমন তাদের এক্সপোজার হওয়ার পরে ডিজিজ ডেভেলপ করতে লম্বা সময় লাগবে। আমরা যদি কোহর্ট স্টাডি করতে চাই তাহলে তাদের ক্ষেত্রে অনেক লম্বা সময় ফলো আপ করা লাগবে। যেমন আমরা যদি চিন্তা করি যে কোনো একটা ডিজিজের লেটেন্ট পিরিয়ড ধরলাম 12 ইয়ার্স 20 ইয়ার্স, তাহলে আমরা যদি কোহর্ট স্টাডি করতে চাই তাহলে এই পেশেন্টটার এক্সপোজার হওয়ার পরে আমাদের 20 বছর পর্যন্ত ফলো আপ করতে হবে। বাট আমরা যদি কেস কন্ট্রোল স্টাডি করি তাহলে জাস্ট আমরা শুধু ডিজিজ পার্সন নিব, নিয়ে দেখবো তার এই যে 20 বছর আগে তার এক্সপোজার হয়েছিল কিনা। তাহলে কেস কন্ট্রোল স্টাডির দুইটা অ্যাডভান্টেজ আছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেয়ার ডিজিজের ক্ষেত্রে আর একটা হচ্ছে লং লেটেন্ট পিরিয়ড যেসব ডিজিজের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে। আদার অ্যাডভান্টেজ কি, কেস কন্ট্রোল স্টাডি যেহেতু আমরা ফলো আপ করতেছি না, জাস্ট ডিজিজ পার্সন নিয়ে তাদের এক্সপোজ ছিল কিনা দেখতেছি, সো তাদের ক্ষেত্রে ফলো আপ লস আর চান্স কম। ইথিক্যাল ঝামেলা কম, যেহেতু আমরা এখানে হাতে কোনো ফলো আপ করতেছি না বা কোনো ইন্টারভেনশন করতেছি না। ইজি টু ডু অ্যান্ড লেস টাইম নিডেড। তাহলে আমরা এখানে শুধু ডিজিজ পার্সন নিয়ে তাদের এক্সপোজ আছে কিনা হিস্ট্রি নিয়ে এগুলো স্টাডি করতে পারি, সেটা সহজে করা যাবে, টাইম কম লাগবে, এক্সপেন্সিভও কম হবে, লেস এক্সপেন্সিভ। অপরদিকে কোহর্ট স্টাডিতে কি সুবিধা কি, এটা হচ্ছে ইনসিডেন্স মেজার করতে পারে। ইনসিডেন্স মানে কি, নিউ ইভেন্ট ইন এ পার্টিকুলার টাইম,
মানে আমরা এই যে 5 বছর বা 10 বছর ফলো আপ করতেছি, এই ফলো আপের সময় নতুন কয়জন ডিজিজ হইলো বা নতুন কয়জন এফেক্টেড হইলো, এটা আমরা মেজার করতে পারি, যেটা আমরা কেস কন্ট্রোলে করতে পারতেছি না। তাহলে এটা একটা সুবিধা। ক্যান প্রুভ কজালিটি। তাহলে আমরা যে স্টাডি করতেছি এই দুইটার মধ্যে অ্যাসোসিয়েশন আছে কিনা এটা কোর্সটা ভালো বোঝা যায়। লেস প্রোন টু বায়াস। তাহলে কেস কন্ট্রোলে আমরা যেহেতু আগে থেকে ডিজিজ পার্সন নিচ্ছি, তো সেখানে বায়াসনেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোহর্ট স্টাডিতে আমরা জাস্ট এক্সপোজার নিয়ে স্টাডি করি, সো কাদের ক্ষেত্রে ডিজিজ হবে কাদের ক্ষেত্রে ডিজিজ হবে না এটা আমাদের জানা নেই, সো এই ক্ষেত্রে বায়াসনেস হওয়ার সম্ভাবনা কম। ডিসঅ্যাডভান্টেজ ঠিক বিপরীত, মানে কোহর্টের ক্ষেত্রে যেগুলো সুবিধা সেগুলোই কেস কন্ট্রোলের ডিসঅ্যাডভান্টেজ, কেস কন্ট্রোলে যেগুলো সুবিধা সেগুলোই কোহর্টের ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কোহর্টের সুবিধা সমস্যা কি? রেয়ার ডিজিজগুলোর ক্ষেত্রে এটা খুব একটা সুবিধাজনক হবে না, যেহেতু লম্বা সময় ফলো আপ করা লাগবে, সো অনেক পেশেন্ট আছে যারা ফলো আপে আসবে না, সো লস অফ ফলো আপ হওয়ার চান্স বেশি। ফলো আপ করার জন্য অনেক সময় লাগবে এবং এটা কস্ট অনেক বেশি পড়বে। এবার হচ্ছে আউটকাম। কেস কন্ট্রোল স্টাডির রেজাল্ট কি আসবে? তাহলে এটা আউটকাম হচ্ছে আমরা ওটস রেশিও দেখতে পারি। এটা কি জিনিস আমরা পরে পড়বো একটু পরে। আর কোর্ট স্টাডি অ্যাডভান্টেজ হচ্ছে বা আউটকাম হচ্ছে আমরা রিলেটিভ রিস্ক মেজার করতে পারি। তাহলে এই 2-3টা ইনফরমেশন এখান থেকে পরীক্ষা সিঙ্গেল বেস হিসেবে আসে। রেয়ার ডিজিজের ক্ষেত্রে আমরা কি ধরনের স্টাডি করব? অ্যান্সার হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে কি স্টাডি করব? অ্যান্সার হচ্ছে কোহর্ট স্টাডি। আর কেস কন্ট্রোল স্টাডি আউটকাম হচ্ছে ওটস রেশিও, কোহর্ট স্টাডি আউটকাম হচ্ছে রিলেটিভ রিস্ক। এরপর আসি ক্রস সেকশন স্টাডি। তাহলে এটা আমি একটু আগে বলছিলাম যে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে সিঙ্গেল টাইম আমরা হচ্ছে ডাটা কালেকশন করবো, এটা হলে কেস ক্রস সেকশন স্টাডি। তাহলে এটা হচ্ছে অবজারভেশনাল, ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্যাল হতে পারে, নট লংজিটিউডাল, নট প্রসপেক্টিভ, মানে এখানে কোনো ফলো আপ করা হবে না, সামটাইমস মেবি রেট্রোস্পেক্টিভ। ক্রস সেকশনের সুবিধা কি? এটা যেহেতু আমরা সিঙ্গেল টাইম ডাটা কালেকশন করতেছি, সো এটা কস্ট অনেক কম হবে, অনেক ইজিলি কালেক্ট করা যাবে এবং টাইম কম লাগবে। আরেকটা অ্যাডভান্স হচ্ছে দিস ক্যান মেজার প্রিভ্যালেন্স। প্রিভ্যালেন্স মানে কি? কোনো একটা পার্টিকুলার টাইমে নতুন এবং পুরাতন লেয়ার যতগুলো কেস আছে সেটাকে বলে প্রিভ্যালেন্স। তাহলে নতুন কেস, শুধু নতুন কেস ওভার পিরিয়ড টাইম সেটা হচ্ছে ইনসিডেন্স, আর পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে নতুন এবং পুরাতন যত কেস আছে এটা বলে প্রিভ্যালেন্স। আমরা একটা এক্সাম্পল যদি দিই, যে আমরা একটা ডেঙ্গু ওয়ার্ডে গেলাম, ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে আমরা দেখলাম যে আজকে কতটা কেস আছে, আজকে নতুন কতটা কেস ভর্তি হয়েছে, প্লাস এর আগে ভর্তি হওয়া পুরাতন কতগুলো কেস আছে। তাহলে নিউ এবং ওল্ড কেস মিলে যতগুলো থাকবে এটা হচ্ছে আমাদের প্রিভ্যালেন্স। তাহলে আমরা একটা সিঙ্গেল টাইম পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে গিয়ে সিঙ্গেল একটা স্টাডি করলাম, এটা হচ্ছে ক্রস সেকশন স্টাডি। নিউ এবং ওল্ড কেস এটা আমরা কাউন্ট করতে পারি, এটা বলে প্রিভ্যালেন্স। তাহলে ক্রস সেকশন স্টাডিতে আমরা প্রিভ্যালেন্স দেখতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি? দিস ক্যান নট প্রুভ কজালিটি, আমরা যেটা দেখতেছি এটা আসলে এর সাথে অ্যাসোসিয়েটেড কিনা, বা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভিতরে কোনো রিলেশন আছে কিনা এটা আমরা প্রুভ করতে পারবো না। রেয়ার ডিজিজ বা রেয়ার এক্সপোজার কোনোটা ক্ষেত্রে ক্রস সেকশন স্টাডি করে সুবিধা পাওয়া যাবে না। তাহলে যেগুলো রেয়ার ডিজিজ বা রেয়ার এক্সপোজার, শুধু সিঙ্গেল টাইম ডাটা কালেক্ট করে আমরা ডিজিজ বা এক্সপোজার নাও পাইতে পারি। ফ্যাটাল ডিজিজ বা ডিজিজ অফ শর্ট ডিউরেশন এক্ষেত্রেও স্টাডি করে খুব একটা লাভ হবে না। যেমন যেসব ডিজিজের ক্ষেত্রে শর্ট টাইম থাকে, এরপরে পেশেন্ট রিকভারি হয়ে যায় অথবা পেশেন্ট মারা যায়, তাহলে এই ধরনের কোনো একটা ডিজিজ যদি স্টাডি করতে চাই, আমরা একবার গিয়ে কোনো ডাটা কালেকশন করলে দেখা যাচ্ছে সেই ডিজিজে কোনো পার্সন নাও থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এরপরে পিঙ্ক কালারকে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে যেগুলো এর আগে আমরা পড়ে আসছি। ক্রস সেকশনাল স্টাডিতে আমরা প্রিভ্যালেন্স মেজার করতে পারি, কেস কন্ট্রোল স্টাডিতে আমরা ওটস রেশিও মেজার করতে পারি, আর কোহর্ট স্টাডিতে ইনসিডেন্স অ্যান্ড রিলেটিভ রিস্ক মেজার করতে পারি। এগুলো হচ্ছে সিঙ্গেল বেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। তাহলে আমরা যে এক্সপেরিমেন্টাল স্টাডি পড়ছিলাম এর মধ্যে একটা হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল।
র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে দুইটা গ্রুপ থাকবে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বা ইন্টারভেনশনাল গ্রুপ, মানে ইন্টারন্যাশনাল লেখা হয়ে গেছে। আরেকটা গ্রুপ থাকবে হচ্ছে কন্ট্রোল গ্রুপ। আমি একটা এক্সাম্পল একটাকে বলছিলাম যে আমরা যদি দেখতে চাই যে কোনো একটা নতুন ড্রাগ আগে কোনো একটা ড্রাগের থেকে বেশি ভালো কাজ করে, তাহলে আমরা কি করবো, যেটা এক্সপেরিমেন্টাল বা ইন্টারভেনশনাল গ্রুপ আছে তাদের ক্ষেত্রে নতুন ড্রাগটা দিব, আর কন্ট্রোল গ্রুপ সে থাকবে যারা আগে থেকে অন্য একটা ড্রাগ পাচ্ছিল। সিনারিও দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল উইথ এ নিউ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। হাইপোথিসিস কি, নিউ ড্রাগ ইজ বেটার দ্যান ওল্ড ড্রাগ। মানে আমরা দেখতে যাচ্ছি নতুন যে ওষুধটা সেটা আগে পুরাতন ওষুধ থেকে বেশি ভালো কাজ করে কিনা। কাদের উপর স্টাডি করবো, যাদের হাইপার টেনশন আছে। এক্সপেরিমেন্টাল গ্রুপে আমরা নতুন ওষুধটা দিব, কন্ট্রোল গ্রুপে আমরা পুরাতন ওষুধটাই দিব। কম্পেয়ার করবো হচ্ছে দুইটা গ্রুপে আউটকাম কি হইতেছে। তাহলে এতক্ষণ আমরা যে স্টাডিগুলো পড়ছিলাম, কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল কোহর্ট, এগুলোতে আমরা কোনো কিন্তু ইন্টারভেনশন করি না আলাদা করে। সেগুলো জাস্ট আমরা অবজার্ভ করছিলাম, ফলো আপ করতেছিলাম, বা একটা সার্টেন পয়েন্ট অফ পিরিয়ডে গিয়ে জাস্ট শুধু ডাটা কালেক্ট করতেছিলাম। আর র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে কি করতেছে, আমরা দুইটা গ্রুপে আলাদা আলাদা ইন্টারভেনশন করতেছি, যে কারণে এটাকে বলা হইতেছে এক্সপেরিমেন্টাল বা ইন্টারভেনশনাল স্টাডি। র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে র্যান্ডমাইজেশন করা হয়, and this is essential for randomized control trial. তার মানে আমরা কাদেরকে কোন ড্রাগ দিব, কারা এক্সপেরিমেন্টাল গ্রুপে থাকবে, কারা কন্ট্রোল গ্রুপে থাকবে, এগুলো র্যান্ডমলি সিলেক্ট করা হয়। আমার ইচ্ছা মতো আমি এখানে নিতে পারবো না। এই র্যান্ডমাইজেশন হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোলের সবথেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। এটা একটা সিঙ্গেল বেস্ট আসে। এই স্টাডি ক্যারেক্টারিস্টিক্স আদার্স কি কি আছে, এটা ইন্টারভেনশনাল, তার মানে একটা গ্রুপ ইন্টারভেনশন পাবে, সেটা হতে পারে নতুন কোনো ড্রাগ, নতুন কোনো প্রসিডিউর, নতুন কোনো ইনভেস্টিগেশন। প্রসপেক্টিভ, লংজিটিউডাল এন্ড অ্যানালাইটিক্যাল। প্রসপেক্টিভ মানে কি, আমরা এটা ফার্দার ফলো আপ করবো ইন্টারভেনশন করার পরে। লংজিটিউডাল মানে হচ্ছে আরো কয়েকবার আমরা স্যাম্পল এই ডাটা নিব, ফলো আপ করবো। অ্যানালাইটিক্যাল মানে আমরা অ্যানালাইসিস করে দেখবো এই দুইটার ভিতরে কোনো আউটকামে চেঞ্জ হইতেছে কিনা। র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের অ্যাডভান্টেজ কি, রিলায়েবল এবং ভ্যালিড, যেহেতু আমরা একটা র্যান্ডমলি নিচ্ছি, প্লাস হচ্ছে লম্বা সময় ফলো আপ করতেছি, তারপর এটা এক্সপেরিমেন্ট বা ইন্টারভেনশন করা হচ্ছে, এবং এটা কি করতে পারে, ক্যান প্রুভ কজালিটি, মানে এই দুইটার ভিতরে কোনো রিলেশন আছে কিনা, কোনো ইফেক্ট আছে কিনা, এটা সবচেয়ে ভালো বোঝা যাবে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে। ডিসঅ্যাডভান্টেজ কি, এক্সপেন্সিভ এবং টাইম কনজিউমিং, ইথিক্যাল কনস্ট্রেন্টস। ইথিক্যাল সমস্যা থাকতে পারে, যেমন কোন একটা ক্ষেত্রে যদি আমরা দেখি নতুন ড্রাগ খুব ভালো কাজ করে, আগের ড্রাগটা কম কাজ করে, তাহলে আমরা একটা রূপে দিচ্ছি নতুন ড্রাগ, একটা রূপে দিচ্ছি ওল্ড ড্রাগ, সেখানে একটা ইথিক্যাল ইস্যু হইতে পারে। কিংবা আমাদের খুবই নতুন একটা ড্রাগ আসছে কোন একটা ট্রিটমেন্ট পারপোজে, তাহলে আমরা একটা গ্রুপকে নিউয়ার ড্রাগ দিলাম, আর একটা গ্রুপকে প্লাসিবো দিলাম, কোনো ড্রাগ দিলাম না। তাহলে এখানে একটা ইথিক্যাল ইস্যু হইতে পারে যে একটা গ্রুপ ট্রিটমেন্ট পাচ্ছে, একটা গ্রুপ শুধু প্লাসিবো পাচ্ছে। তাহলে আরসিটি একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে ইথিক্যাল কনস্ট্রেন্টস থাকে। নন কমপ্লায়েন্স অ্যান্ড লস অফ ফলো আপ। তাহলে এই পেশেন্টগুলোকে যেহেতু লম্বা সময় ফলো আপ করা লাগবে, অনেক পেশেন্টই আসছে যারা ফলো আপে থাকবে না বা স্টাডি থেকে কন্টিনিউ করবে না, বাকিগুলো হয়তো দরকার নেই। এর পাশে ব্লাইন্ডিং বা মাস্কিং। ব্লাইন্ডিং এখান থেকে প্রশ্ন আসে। ব্লাইন্ডিং কি জিনিস, ইগনোরেন্স অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট স্ট্যাটাস অফ পার্টিসিপেন্টস। তাহলে আমরা যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করতেছি, এখানে একটা গ্রুপ আছে পার্টিসিপেন্ট যারা ড্রাগ পাচ্ছে, একটা গ্রুপ আছে যারা অ্যাসেসমেন্ট করতেছে, আর একটা গ্রুপ আছে যারা রিসার্চ করে। তাহলে কারা বিষয়টা জানতেছে, কারা জানতেছে না, এর উপর ডিপেন্ড করে ব্লাইন্ডিং ভ্যারি করে। সিঙ্গেল ব্লাইন্ডিং, এখানে শুধু পার্টিসিপেন্ট জানবে না সে কি পাচ্ছে, তাহলে কোন গ্রুপ নতুন ড্রাগ পাচ্ছে, কোন গ্রুপ পুরাতন ড্রাগ পাচ্ছে, অথবা কোন গ্রুপ প্লাসিবো পাচ্ছে, এটা পার্টিসিপেন্ট কেউই জানবে না। বাকি যে অ্যাসেসমেন্ট করতেছে বা রিসার্চ করতেছে তারা জানবে যে কে কোন ওষুধ পাচ্ছে। এটাকে বলা হয় সিঙ্গেল ব্লাইন্ডিং। ডাবল ব্লাইন্ডিং এর ক্ষেত্রে যে পার্টিসিপেন্ট সেও জানবে না, যে অ্যাসেস করতেছে সেও জানবে না, মানে দুইজনেই ব্লাইন্ড থাকবে। ট্রিপল ব্লাইন্ডিং এর ক্ষেত্রে পার্টিসিপেন্ট, তারপর যে অ্যাসেস করতেছে, যে রিসার্চার, এরা কেউই জানবে না যে কোন গ্রুপে কোন ওষুধ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আলাদা একটা থার্ড পার্টি থাকে যারা হচ্ছে এই স্টাডিটা মানে
রেজাল্টটা দেখে আর কি কি হইতেছে। তার মানে এখানে পার্টিসিপেন্ট, অ্যাসেসর, রিসার্চার কেউই জানতেছে না কে কোন গ্রুপে কোন ওষুধ পাইতেছে বা কোন ইন্টারভেনশন পাইতেছে। তাহলে সিঙ্গেল ব্লাইন্ডিং, ডাবল ব্লাইন্ডিং অ্যান্ড ট্রিপল ব্লাইন্ডিং এটার এক্সাম্পল পরীক্ষায় আসে। এই যে র্যান্ডমাইজ কন্ট্রোলটারে আমরা র্যান্ডমাইজেশন করলাম এবং ব্লাইন্ডিং করলাম, এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাভয়েডেন্স অফ বায়াসনেস বা অ্যাভয়েডেন্স অফ বায়াস। এটা একবার সিঙ্গেল টেস্ট আসছিল। তাহলে এখানে কোন গ্রুপে কোন ওষুধ দিব, কারা কোন ওষুধ পাচ্ছে, এটা আমরা জানতেছি না। একটা হচ্ছে আমরা র্যান্ডমলি গ্রুপ সিলেক্ট করতেছি কাদেরকে কোন ওষুধ দিতে হইতেছে, আবার কে কোনটা পাচ্ছে এটা হচ্ছে ব্লাইন্ডিং করে রাখা হচ্ছে। এটা সুবিধা হচ্ছে কি কোনো বায়াসনেস কাজ করবে না। তাহলে আরসিটির একটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাভয়েডেন্স অফ বায়াস, এবং বায়াস অ্যাভয়েড করা যাচ্ছে কিভাবে? বাই র্যান্ডমাইজেশন অ্যান্ড ব্লাইন্ডিং। এরপর আসি রিস্ক এস্টিমেশন। একটু আগে আমরা কেস কন্ট্রোল স্টাডি এবং কোড স্টাডি পড়াশোনা বলছিলাম, দুইটা আউটকাম হচ্ছে কেস কন্ট্রোল স্টাডিতে আমরা ওডস রেশিও দেখি, আর কোড স্টাডিতে আমরা দেখি হচ্ছে রিলেটিভ রিস্ক। এটা থেকে অনেক সময় পরীক্ষায় ম্যাথ আসে আর কি। তাহলে ওডস কি জিনিস? probability of an event to occur or probability of an event not to occur. এক্সাম্পল কি? আমরা মনে করেন 10 জন স্মোকার নিলাম। এই 10 জন স্মোকারের মধ্যে 7 জনের লাং ক্যান্সার ডেভেলপ করলো, 3 জনের কোনো ক্যান্সার ডেভেলপ করলো না। তাহলে স্মোকারের ক্ষেত্রে লাং ক্যান্সার হওয়ার ওডস কতটুকু? 7/3, মানে 7 জনের হইতে পারে, 3 জনের নাও হইতে পারে। আর রিলেটিভ রিস্ক হচ্ছে নাম্বার অফ নিউ ইভেন্টস ডিভাইডেড বাই টোটাল পার্সনস অ্যাট রিস্ক। তাহলে আমাদের টোটাল স্মোকার ছিল কয়জন? 10 জন। ক্যান্সার ডেভেলপ করছে কয়জনের? 7 জনের। তাহলে রিলেটিভ রিস্ক হচ্ছে এখানে, এই রিস্ক হচ্ছে 7/10। তাহলে ওডস মানে হচ্ছে হওয়ার এবং না হওয়ার সম্ভাবনা, আর রিস্ক হচ্ছে রিস্ক, টোটাল পার্সনের রিস্ক এবং এদের মধ্যে কতজনে ডেভেলপ করছে। তাহলে 10 জন স্মোকারের মধ্যে যদি 7 জনে ক্যান্সার ডেভেলপ করে, তাহলে ওডস হচ্ছে 7/3, মানে 7 জনের হয়েছে, 3 জনের হয় নাই। আর হচ্ছে রিস্ক হচ্ছে 7/10, মানে টোটাল 10 জন ছিল রিস্ক গ্রুপ, এর মধ্যে 7 জনের ক্যান্সার ডেভেলপ করছে। এরপর আসি ওডস এবং রিস্ক। এরপরে একটা ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে ওডস রেশিও এবং রিলেটিভ রিস্ক। ওডস রেশিও কি জিনিস? রেশিও মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন। তাহলে ওডস রেশিও মানে হচ্ছে দুইটা ওডসের কম্পারিজন। তাহলে এখানে কোনটা কোনটার মধ্যে কম্পারিজন করা হবে? একটা হচ্ছে স্মোকার পার্সনের মধ্যে, আর একটা হচ্ছে নন স্মোকার পার্সনের মধ্যে। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, যেমন এক্সপোজার, একটা গ্রুপ আছে স্মোকার, একটা গ্রুপ আছে নন স্মোকার। স্মোকারের মধ্যে ক্যান্সার হয়েছে সংখ্যক লোকের, ক্যান্সার হয় নাই সংখ্যক লোকের। নন স্মোকারের মধ্যে ক্যান্সার হয়েছে নাম্বার, ক্যান্সার হয় নাই সংখ্যক লোকের। তাহলে স্মোকারদের মধ্যে ক্যান্সার হওয়ার ওডস কত? ক্যান্সার হয়েছে ডিভাইড বাই ক্যান্সার হয় নাই। তাহলে ক্যান্সার হয়েছে সংখ্যক পপুলেশনের, হয় নাই সংখ্যক পপুলেশনের। নন স্মোকারদের মধ্যে ওডস কত? C/D, মানে সংখ্যক লোকের ক্যান্সার হয়েছে, সংখ্যক লোকের ক্যান্সার হয় নাই। তাহলে স্মোকারদের ক্ষেত্রে ওডস A/B, নন স্মোকারদের ক্ষেত্রে C/D। এখানে যদি আমরা ওডস রেশিও হিসাব করি, তাহলে এটা হবে A/B ডিভাইডেড বাই C/D ইকুয়াল টু AD/BC। এটা কি বুঝতে পারছেন? এই প্রশ্ন কিন্তু আসবে MRCP এবং FCPS দুইটা পরীক্ষায়, এই ধরনের ম্যাথ থাকবে। এটা কি বুঝতে পারছেন? আপনাদের রেসপন্স করলে আমাদের একটা আগে যেতে সুবিধা হবে, নাহলে আমি এমনিতে আগে যাবো আর কি। ভাই আরেকবার একটু বলেন ভাই। আচ্ছা, ওডস মানে হচ্ছে হওয়ার এবং না হওয়ার রেশিও। তার মানে কতজনের
কোনো একটা আউটকাম হয়েছে আর কতজনে হয় নাই। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম কি, 10 জন স্মোকারের মধ্যে 7 জনের ক্যান্সার ডেভেলপ করছে, 3 জনে ডেভেলপ করে নাই। তাহলে এখানে হচ্ছে স্মোকার হচ্ছে টোটাল 10 জন, ক্যান্সার হচ্ছে 7 জনের, 3 জনের হয় নাই। তাহলে এই স্মোকারের ক্ষেত্রে ওটস হচ্ছে 7/3। নন স্মোকার মনে করেন আরো 10 জন নিলাম, এদের ক্ষেত্রে ক্যান্সার হচ্ছে মনে করেন 3 জনের, হয় নাই 7 জনের। তাহলে নন স্মোকার ক্ষেত্রে ক্যান্সার হওয়ার ওটস কত? 3 জনের হয়েছে, 7 জনের হয় নাই। তাহলে এটা হচ্ছে নন স্মোকার, আর এটা হচ্ছে স্মোকার। আর এটা হচ্ছে স্মোকারের ওটস, এটা হচ্ছে নন স্মোকারের ওটস। এখন আমরা চিন্তা করি ওটস রেশিও, তাহলে এই দুটা রেশিও আমরা হিসাব করবো। তাহলে স্মোকারের ক্ষেত্রে ওটস ছিল হচ্ছে 7/3, নন স্মোকারের ক্ষেত্রে হচ্ছে 3/7। এটা হচ্ছে ওটস রেশিও। ইকুয়েশন হচ্ছে উপর হচ্ছে A/B ডিভাইডেড বাই C/D, এটাকে একসাথে করলে হয় AD/BC। পরীক্ষা হচ্ছে যে প্রশ্ন দেওয়া থাকবে এইভাবে যে 100 জন স্মোকার ছিল, তাদের মধ্যে 80 জন বা 70 জন ক্যান্সার ডেভেলপ করছে, বাকি 20 জন বা 30 জনে ক্যান্সার ডেভেলপ করে নাই। আরো 100 জনের পপুলেশন নেওয়া হয়েছে যেখানে নন স্মোকার পার্সন ছিল, এদের মধ্যে 20 জনের ক্যান্সার হয়েছে, 80 জনের ক্যান্সার হয় নাই। স্মোকারদের ক্ষেত্রে ক্যান্সার ডেভেলপ করার ওটস রেশিও কত? তখন এইভাবে ম্যাথ করে আমাদের বের করা লাগবে। দেখি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আছে রিলেটিভ রিস্ক। রিলেটিভ রিস্কের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি? রিস্ক অফ আউটকাম ইন এক্সপোজড, রিস্ক অফ আউটকাম ইন আনএক্সপোজড। তাহলে এখানে স্মোকারদের ক্ষেত্রে টোটাল নাম্বার ছিল কত? A প্লাস বি। ক্যান্সার ডেভেলপ করেছে কতজনের মধ্যে? এ সংখ্যক পপুলেশনে। তাহলে স্মোকারদের ক্ষেত্রে রিস্ক ছিল A/A প্লাস বি। নন স্মোকারদের মধ্যে C/C প্লাস ডি। এই দুইটা রেশিও করলে যেটা হবে সেটা হচ্ছে রিলেটিভ রিস্ক। ইন্টারপ্রিটেশন কি? এই যে আমরা রেশিও করলাম ওটস রেশিও বা রিলেটিভ রিস্ক, এটা যদি মোর দ্যান 1 হয় তাহলে এটা ইন্ডিকেট করে রিস্ক ফ্যাক্টর, মানে এই দুটার মধ্যে কোনো একটা অ্যাসোসিয়েশন আছে। আর যদি 1 হয় তাহলে এটা ইন্ডিকেট করে কোনো অ্যাসোসিয়েশন নাই, মানে স্মোকিং করুক বা না করুক এটার সাথে লাং ক্যান্সার কোনো রিলেশন নাই। যদি রেশিও রিলেশন রেজাল্ট লেস দেন 1 হয় তাহলে এটা ইন্ডিকেট করে প্রোটেক্টিভ ফ্যাক্টর। তার মানে স্মোকার এবং নন স্মোকার যদি রিলেটিভ রিস্ক আমরা মেজার করে দেখি লেস দেন 1, তাহলে এটা ইন্ডিকেট করবে স্মোকিং করলে লাং ক্যান্সার কম হবে। এটা ইন্টারপ্রিটেশনের পরীক্ষায় আসে। এর পাশে ফেজেস অফ কন্ট্রোল ট্রায়াল, এটা খুব একটা দরকার নাই। তারপর হচ্ছে কজাল ইনফারেন্স বা স্ট্রেংথ অফ স্টাডি। তাহলে আমরা যে করে স্টাডি পড়লাম কোহর্ট, কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল, RCT, এর মধ্যে সব থেকে ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট বা স্ট্রেংথ বেশি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের। কোনো একটা অ্যাসোসিয়েশন আছে কিনা বা কোনো একটা ড্রাগের ইফেক্ট আছে কিনা, এটা রেজাল্ট সব থেকে ভালো বোঝা যাবে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে। এটা পরীক্ষার সময় আসে। তাহলে লাং ক্যান্সার আর স্মোকিং অ্যাসোসিয়েশন আছে কিনা এটা আমরা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল করলে সব থেকে ভালো রেজাল্ট বুঝতে পারবো যে আসলে অ্যাসোসিয়েশন আছে কিনা। তাহলে একটা গ্রুপকে স্মোকিং করতে দিতে হবে, আর একটা গ্রুপকে নন স্মোকার নিব, করে তারপর আমরা ফলো আপ করবো। এবার সেই লোকেশন অফ ডাটা, এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে মেজার্স অফ অ্যাভারেজ সেন্ট্রাল অফ ডিস্ট্রিবিউশন আর সেন্ট্রাল টেন্ডেন্সি। এখানে আমরা তিনটা জিনিস দেখি, মিন, মিডিয়ান অ্যান্ড মোড। একটা প্রশ্ন আসতে পারে হঠাৎ দ্য মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর একটা প্রশ্ন আসছে এই তিনটা ম্যাথ সলভ করা। তাহলে মিন, মিডিয়ান, মোড খুবই সহজ জিনিস। এটা মনে করেন আমাদের একটা ডাটা সেট, এটা হইতে পারে কোনো একটা পরীক্ষার নাম্বার, হইতে পারে কোনো একটা ব্লাড প্রেশার বা ওয়েট বা হাইট, যে কোনো কিছু হইতে পারে। মিন কি আমরা সহজ জানি, অ্যাভারেজ। তাহলে এই সবগুলা যে ডাটা সেটের নাম্বার আছে সবগুলো যোগ করব, করে নাম্বার অফ ডাটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে যে ডাটা সেট আছে এটা যোগ করলে আসে হচ্ছে 45, টোটাল নাম্বার অফ ডাটা সেট আছে 9।
ডিভাইড করলে অ্যান্সার আসে 5, তাহলে মিন হচ্ছে 5। মিডিয়ান হচ্ছে মাঝখানে যেটা থাকবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের যে ডাটা সেট থাকবে সেটা আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিব। তাহলে পরীক্ষার সময় একটা ডাটা সেট দেওয়া থাকবে, এটা সিরিয়ালে তো সাজানো থাকতে নাও পারে, অনেক সময় থাকতেও পারে। তাহলে সাজানো না থাকলে আমরা সাজিয়ে নিব সিরিয়াল দিয়ে, অ্যাসেন্ডিং অর্ডার হতে পারে বা ডিসেন্ডিং অর্ডার হতে পারে। যদি বিজোড় সংখ্যক নাম্বার থাকে তাহলে একদম মাঝখানে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে মিডিয়ান। তার মানে যদি ডাটা সেটের নাম্বার হয় 9, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এইদিকে 4টা থাকবে, এইদিকে 4টা মাঝখানে, তাহলে ফিফথ নাম্বার যেটা ডাটা সেটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। এখন যদি জোড় সংখ্যক নাম্বার থাকে সেক্ষেত্রে তো মাঝখানে একটা থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের মাঝখানে 2টা নাম্বার নিতে হবে। যেমন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা নাম্বারের মধ্যে ফিফথ এবং সিক্স যে দুটো নাম্বার আছে এই দুটো যোগ করে তাদের অ্যাভারেজ করলে যেটা আসবে সেটা হচ্ছে মিডিয়ান। তাহলে এরকম একটা ডাটা সেট দিয়ে মিন, মিডিয়ান এবং মোড মেজার করতে বলতে পারে পরীক্ষায়। মোড হচ্ছে আরো সহজ, যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে সেটা হচ্ছে মোড। তাহলে এখানে 2, এই সংখ্যাটা 3 বার আছে, তাহলে এখানে মোড হচ্ছে 2। বাকিগুলো দরকার নেই খুব একটা। বেশি ডিসপারশন বা স্পিড, তাহলে আমরা যে ডাটা সেট পড়লাম এই ডাটা সেটের একটার থেকে আরেকটার দূরত্ব বা ডিস্টেন্স কতটা আছে এটা বলে ডিসপারশন বা স্পিড। কিভাবে মেজার করা যায়, এখানে দেওয়া আছে অ্যাবসলিউট মেজারমেন্ট, একটা হচ্ছে রিলেটিভ মেজারমেন্ট। এটা একটু মুখস্থ করা লাগবে, পরীক্ষা এমসিকিউ আসতে পারে, হোয়াট আর দ্য মেজার্স অফ ডিসপারশন বা স্পিড। আর এমআরসি পরীক্ষাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়েশন আসে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়েশন হচ্ছে রুট অফ ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সটা দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে বলে। এরপর সেই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ক্যারেক্টারিস্টিক, তাহলে এটা পরীক্ষা খুব কমনলি আসে। নর্মাল একটা ডাটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যদি একটা ডাটা রিপ্রেজেন্টেশন করি এক্ষেত্রে এটা দেখতে হবে হচ্ছে বেল শেপ। এখানে যদি দেখেন বেল শেপ হবে, দুই পাশে সমান থাকবে, মিন, মিডিয়ান এবং মোড এগুলো হবে ইকুয়াল। আর ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে যে ডেভিয়েশন দেওয়া আছে, ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে হচ্ছে 68% ডাটা, টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে হচ্ছে 95% ডাটা, আর থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে 99.7% ডাটা। এগুলো পরীক্ষা আসে এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের এক্সাম্পল। আউটলায়ার বোথ ডিরেকশন থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পয়েন্ট, দুই দিকে আউটলায়ার আছে এবং সিমেট্রিক্যাল আছে। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ক্ষেত্রে। এক্সাম্পল কি, যদি আমরা নর্মাল হেলদি পার্সনের ব্লাড প্রেশার মেজার করি, সাপোজ সিস্টোলিক ব্লাড প্রেশার মেজার করলাম, তাহলে অ্যাভারেজ ব্লাড প্রেশার হচ্ছে 120 মিলিগ্রাম মার্কারি, আমাদের এখানে দিয়ে 120। কিছু পার্সন থাকবে 120, 115, কারো থাকবে 110, আবার কারো থাকবে 125, কারো থাকবে 130। তাহলে এই সবগুলো যদি আমরা অ্যাভারেজ করি তাহলে মিন ভ্যালু পাবো কত, 120। যদি আমরা মিডিয়ান দেখি মাঝখানে কোনটা আছে সেটাও অ্যারাউন্ড 120। মোট যদি আমরা হিসাব করি মানে বেশিরভাগ মানুষের ব্লাড প্রেশার কত থাকবে তাহলে সেটাও 120। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ক্ষেত্রে মিন, মিডিয়ান এবং মোড এই তিনটে সমান থাকবে। কিছু ভ্যালু থাকবে এগুলো থেকে কম, কিছু থাকবে বেশি, যেখানে দুই দিকে আউটলায়ার থাকবে সমান, সিমেট্রিক্যাল শেপ থাকবে। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এর দুইটা ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন বা রাইট সাইডেড স্কিউড ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন কখন পাওয়া যাবে, যখন অল্প সংখ্যক কিছু ভ্যালু অনেক বড় হবে। তাহলে আমরা যদি টিপিক্যাল এক্সাম্পল দিই, মার্ক অফ স্টুডেন্টস ইন এ হার্ড এক্সাম, তাহলে এফসিএস পরীক্ষার প্রশ্ন যদি অনেক কঠিন করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বেশিরভাগ স্টুডেন্ট নাম্বার পাবে কম নাম্বার, যেহেতু প্রশ্ন অনেক কঠিন হয়েছে। তাহলে সাপোজ আমরা ধরলাম যে 100 থেকে 300-এর মধ্যে মার্কিং, তাহলে বেশিরভাগ স্টুডেন্ট নাম্বার পাবে হয়তো 150 বা 200 এর মধ্যে। কিছু সংখ্যক যাদের
ডিস্ট্রিবিউশন অনেক ভালো, এই অল্প কিছু সংখ্যক পার্সন নাম্বার পাবে অনেক বেশি, তাহলে 250 প্লাস নাম্বার এই সংখ্যাটা থাকবে খুবই কম, বাকি সবাই থাকবে মোটামুটি এর মধ্যে থাকবে। তাহলে আমরা যদি অ্যাভারেজ করি, তাহলে অল্প কিছু সংখ্যক পার্সন যে অনেক নাম্বার পাইছে, এদের কারণে কি হবে, অ্যাভারেজটা বেশি হয়ে যাবে মোড এবং মিডিয়ানের তুলনায়। তাহলে এক্ষেত্রে মিন পাবো সব থেকে বড়, মিডিয়ান তো মাঝখানে থাকবে, মোড থাকবে সবচেয়ে ছোট। আমরা যদি আরেকটা সহজ এক্সাম্পল দিই, ডক্টরদের ইনকাম যদি হিসেব করি, তাহলে নিউ ইয়র্ক যার ডক্টর তাদের ক্ষেত্রে বেতন থাকে কত, অ্যারাউন্ড 40K এর মতো। তাহলে বেশিরভাগ জুনিয়র ডাক্তারদের বেতন হচ্ছে 40,000-এর মতো। এখন যদি আমরা অনেক সিনিয়র ডাক্তারদের বেতন হিসেব করি বা ইনকাম হিসেব করি, তাহলে তাদের ইনকাম দেখা যাচ্ছে 5 লাখ বা 10 লাখ বা আরো বেশি হয়তো ধরলাম। আমরা যদি অ্যাভারেজ করি, তাহলে অ্যাভারেজ দেখা যাবে কয়েক লাখ টাকা আসতেছে, অ্যাভারেজ হিসাব করলাম 2 লাখের মতো। তাহলে এখানে মিন আসতেছে কত, 2 লাখ অ্যারাউন্ড, বাট মোর বেশিরভাগ ডক্টরের বেতন হচ্ছে 40,000-এর মতো ইনকাম। তাহলে এখানে মিন ভ্যালুটা মোডের থেকে বড়। আর আমরা যদি মিডিয়ান হিসাব করি, মানে মাঝখানে ভ্যালুটা, তাহলে মিডিয়ান থাকবে দুইটা মাঝখানে। তার মানে মিন সব থেকে বড়, তারপরে মিডিয়ান, তারপর আছে মোড। এটাকে বলে পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। কখন পাওয়া যাবে, যদি যে অল্প সংখ্যক কিছু ভ্যালু যদি অনেক হায়ার ভ্যালু থাকে, তাহলে এটা ক্যারেক্টারিস্টিক কি, মিন মোর দ্যান মিডিয়ান মোর দ্যান মোড, কার্ভ স্কিউড টু রাইট, মানে ডান সাইডে কিছুটা তির্যক হয়ে গেছে। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ দুই দিকে সমান হওয়ার কথা ছিল, এটা ডান দিকে একটু বাঁকা হয়ে গেছে বেশি। লোয়ার ফ্রিকোয়েন্সি ফাউন্ড অ্যাট হায়ার ভ্যালুস, তার মানে অল্প কিছু সংখ্যক লোকের নাম্বার বা বেতন বা ইনকাম মানে ভ্যালু হচ্ছে অনেক বেশি। আর হায়ার ফ্রিকোয়েন্সি অ্যাট লোয়ার ভ্যালুস, মানে বেশিরভাগের ভ্যালুটা হচ্ছে লোয়ার ভ্যালুর দিকে। দ্যাট মিনস আউটলায়ার্স আর লার্জার ভ্যালুস, তার মানে এইদিকে যে স্কিউড কারণে যে আউটলায়ার তৈরি হয়েছে, এই জায়গাটাতে হচ্ছে হায়ার ভ্যালুগুলো বেশি আছে। এক্সাম্পল কি বলছে, মার্ক অফ স্টুডেন্টস ইন হার্ড এক্সাম, মানে পরীক্ষা যদি কঠিন হয় তাহলে যে মার্ক ডিস্ট্রিবিউশন হবে এটা হবে পজিটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন। অথবা আমরা যদি চিন্তা করি আমাদের দেশের পার্সনের মাথাপিছু ইনকাম, তাহলে এটাও হবে হচ্ছে পজিটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন। তাহলে বেশিরভাগ মানুষের ইনকামই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা লো ইনকাম। অল্প কিছু পার্সন আছে যাদের দেখা যাচ্ছে সম্পত্তি অনেক বেশি, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। আমরা যদি সব পার্সনের অ্যাভারেজ ইনকাম হিসেব করি, তাহলে অ্যাভারেজ দেখা যাবে মোডের থেকে অনেক বেশি হয়ে যাইতেছে। এটা হচ্ছে একটা পজিটিভ স্কিউ ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল। আর এর ঠিক বিপরীত হচ্ছে নেগেটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন। এক্সাম্পল হচ্ছে মার্ক অফ স্টুডেন্টস ইন এন ইজি এক্সাম, পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয়, তাহলে বেশিরভাগ পার্সনের নাম্বার থাকবে হচ্ছে বেশি, অনেক হায়ার নাম্বার। সাপোজ 250 প্লাস নাম্বার পাইলো এফসিপিএস, অল্প কিছু সংখ্যক স্টুডেন্টের নাম্বার থাকবে কম, অ্যারাউন্ড 150 to 200। আমরা যখন অ্যাভারেজ করব, তাহলে অ্যাভারেজ দেখা যাবে 250 থেকে কম হচ্ছে, তার মানে মিন এখানে মোডের থেকে এবং মিডিয়ার থেকে কম হইতেছে। তাহলে মিন লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মোড, এটা হচ্ছে নেগেটিভ স্কিউ ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টার। বাকি যে ফিচারগুলো এগুলো হচ্ছে পজিটিভের ঠিক বিপরীত। আর এটা রাইট স্কিউড নাকি লেফট স্কিউড এটা ডিপেন্ড করবে যেদিকে টেইল আছে সেটার উপরে। তার মানে পজিটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন, এটা টেইল হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন। নেগেটিভটা হচ্ছে লেফট স্কিউ ডিস্ট্রিবিউশন। আর যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে সিমেট্রিক্যাল, দুই সাইডে সমান থাকবে। সেই হাইপোথিসিস টেস্টিং, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রবাবিলিটি বা চান্সেস। ডেফিনেশন কি, চান্সেস অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট বাই চান্স অর বাই স্যাম্পলিং অর বাই স্যাম্পলিং ভ্যারিয়েশন, মানে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাব্যতা বা চান্স, প্রবাবিলিটি, এটাই হচ্ছে পি। চান্স অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট, আর পি ভ্যালু হচ্ছে নিউমেরিক্যাল এস্টিমেশন অফ প্রবাবিলিটি বা প্রবাবিলিটি ভ্যালু। পি ভ্যালু হইতে পারে 0 থেকে 1 পর্যন্ত,
পি ভ্যালু 0 মানে নো চান্স অফ দ্য ইভেন্ট টু অকার। তার মানে আমরা জানি যে রেবিসের মর্টালিটি রেট হচ্ছে 100%। তার মানে কারো রেবিস হলে তার বাঁচার সম্ভাবনা নাই বললে চলে। তাহলে রেবিসের ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা বা পি ভ্যালু হচ্ছে 0, মানে নো সার্ভাইভাল আফটার রেবিস। তারপর হচ্ছে ডেথ অফ হিউম্যান, এটার পি ভ্যালু হচ্ছে 1। 1 মানে হচ্ছে 100%। তার মানে 100% মানুষ মারা যাবে। তাহলে মানুষের মারা যাওয়ার পি ভ্যালু হচ্ছে 1। এটা হচ্ছে যে সিম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে, যে কোনো টেস্টের ক্ষেত্রে আমরা পি ভ্যালু দেখে আমরা আসলে সেই স্টাডির স্ট্রেংথ বা স্টাডি আউটকামটা বুঝতে পারি। পি ভ্যালু 0.5 মানে হচ্ছে 50% চান্স অফ দ্য ইভেন্ট টু অকার। যেমন একটা প্রেগনেন্ট ওমেনের যে ডেলিভারি হয়, এটা ছেলে বাচ্চা হবে নাকি মেয়ে বাচ্চা হবে, এটা পসিবিলিটি হচ্ছে 50%। 50% চান্স মেল বাচ্চা হতে পারে, 50% হচ্ছে ফিমেল হতে পারে। সেক্ষেত্রে পি ভ্যালু হচ্ছে 0.5। পি ভ্যালু 0.05 মানে হচ্ছে 5% চান্স অফ দ্য ইভেন্ট টু অকার। 0.05 আলাদা করে মেনশন করার কারণ হচ্ছে কোনো স্টাডি পি ভ্যালু যখন লেস দেন 0.05 থাকে সেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। তার মানে 0.05 এর লেস হলে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট স্টাডি। এর পাশে হাইপোথিসিস। হাইপোথিসিস মানে হচ্ছে অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য অ্যান্সার অফ রিসার্চ কোশ্চেন। খুবই সিম্পল এক্সাম্পল আমরা চিন্তা করি, আমরা একটু আগে বলছিলাম যে স্মোকিং লাং ক্যান্সার করে। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে রিসার্চ কোশ্চেন যে স্মোকিং কি লাং ক্যান্সার করে কিনা। তাহলে হাইপোথিসিস স্মোকিং লাং ক্যান্সার করে, এটা একটা হাইপোথিসিস। এটাকে বলা হয় রিসার্চ হাইপোথিসিস বা অনেক সময় বলা হয় অল্টারনেটিভ হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিস কি, এর ঠিক বিপরীত। A statement of no difference, no effect or no assertion which is tested statistically. তাহলে আমরা দেখছিলাম যে স্মোকিং এর সাথে লাং ক্যান্সারের কোনো রিলেশন আছে কিনা। আমাদের হাইপোথিসিস ছিল হচ্ছে স্মোকিং কজেস লাং ক্যান্সার। তাহলে এক্ষেত্রে নাল হাইপোথিসিস কি হবে, স্মোকিং ডাজ নট কজ লাং ক্যান্সার। কিংবা আমরা দেখতে চাইলাম নতুন একটা ড্রাগ আসছে অ্যান্টিহাইপারটেনসিভ, যেটা ওল্ডার ড্রাগের চেয়ে ভালো কাজ করে। তাহলে আমাদের হাইপোথিসিস আছে নিউয়ার ড্রাগ ইজ বেটার দেন ওল্ডার ড্রাগ। এক্ষেত্রে নাল হাইপোথিসিস কি হবে, নিউয়ার ড্রাগ ইজ নট সুপিরিয়র টু ওল্ডার ড্রাগ। তার মানে সবকিছু হচ্ছে যে কোনো ডিফারেন্স নেই বা কোনো ইফেক্ট নাই বা কোনো অ্যাসোসিয়েশন নাই, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। এখানে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের যে অল্টারনেটিভ হাইপোথিসিস বা রিসার্চ হাইপোথিসিস ছিল, সেটা আসলে সঠিক নাকি ভুল এটা প্রমাণ করতে হলে আমাদের ডিপেন্ড করতে হবে নাল হাইপোথিসিসের উপরে। তাহলে এটা হচ্ছে ইনডিরেক্টলি আমরা চেক করতে হয় নাল হাইপোথিসিসের উপর ডিপেন্ড করে আমাদের যে রিসার্চ হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস এটা সিগনিফিকেন্ট বা ইম্পর্টেন্ট কিনা এটা হচ্ছে বোঝা যাবে। তাহলে কিভাবে বুঝবো, আমাদের যে রিসার্চ হাইপোথিসিস এর বিপরীত হচ্ছে নাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস যদি রিজেক্টেড হয় তাহলে এটা ইন্ডিকেট করে যে আমাদের রিসার্চ হাইপোথিসিস ছিল এটা হচ্ছে সঠিক। তাহলে নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড মানে হচ্ছে আমাদের রিসার্চ হাইপোথিসিস সেটা হচ্ছে ট্রু অ্যান্ড অ্যাকসেপ্টেড এবং রেজাল্টটা সিগনিফিকেন্ট। আর যদি দেখছি নাল হাইপোথিসিসটা ঠিক আছে, মানে নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্টেড হয়, এর মানে হচ্ছে আমাদের যে রিসার্চ হাইপোথিসিস ছিল সেটা হচ্ছে ভুল ছিল এবং রেজাল্ট নট সিগনিফিকেন্ট। এরপর একটা কথা বলছিলাম পি ভ্যালু যদি লেস দেন 0.5 হয়, মানে 0 to 0.5, তাহলে সেই রেজাল্টটা সিগনিফিকেন্ট। রেজাল্ট সিগনিফিকেন্ট হওয়া মানে হচ্ছে আমাদের যে রিসার্চ হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল সেটা সঠিক এবং অ্যাকসেপ্টেড, নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। আর পি ভ্যালু যদি মোর দেন 0.05 হয় তার মানে রেজাল্ট হচ্ছে নট সিগনিফিকেন্ট, এর মানে হচ্ছে নাল হাইপোথিসিসটা ঠিকঠাকই ছিল, আমাদের রিসার্চ হাইপোথিসিস ছিল সেটা ভুল বা রিজেক্টেড। এরপর হচ্ছে এরর্স অফ হাইপোথিসিস টেস্টিং। মানে আমরা যে হাইপোথিসিসটা এস্টাবলিশ করলাম এটা যদি ভুল হয় তাহলে এই ভুলটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে টাইপ 1 এরর বা আলফা বা ফলস পজিটিভ, একটা হচ্ছে টাইপ 2 বা বিটা বা ফলস নেগেটিভ। আমরা যদি একটা এক্সাম্পল দিই, যখন একটা হেলদি পার্সন আছে, তার এইডস আছে কিনা, এইচআইভি পজিটিভ কিনা।
তাহলে আমরা একটা রিসার্চ হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস দিলাম যে পেশেন্ট ডাজ নট হ্যাভ এইচআইভি, মানে পেশেন্ট হচ্ছে এইচআইভি নেগেটিভ। তাহলে নাল হাইপোথিসিস কি হবে? এর বিপরীত, পেশেন্ট ইজ নট এইচআইভি নেগেটিভ। এখন আসলে দেখা গেল যে পেশেন্টের এইচআইভি নাই, মানে পেশেন্ট আসলে এইচআইভি নেগেটিভ। তার মানে আমাদের রিসার্চ হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু ছিল। এখন যদি এমন হয় যে নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয়, মানে প্রমাণ হলো যে পেশেন্ট এইচআইভি নেগেটিভ না বা এইচআইভি পজিটিভ, তাহলে নাল হাইপোথিসিসটা যে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি রিজেক্টেড হয়ে গেল এবং রেজাল্ট আসলে এইচআইভি পজিটিভ, এটা হচ্ছে ফলস পজিটিভ রেজাল্ট। তাহলে পেশেন্ট হচ্ছে মূলত এইচআইভি নেগেটিভ বাট রেজাল্ট আসছে এইচআইভি পজিটিভ, মানে এই রেজাল্ট হচ্ছে ফলস পজিটিভ। কেন হয়েছে? বাই ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি রিজেক্টিং নাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিসটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি রিজেকশন হয় এবং এর কারণে যদি আমাদের পজিটিভ রেজাল্ট আসে, সেটা হচ্ছে ফলস পজিটিভ বা টাইপ 1 বা টাইপ আলফা এরর। সহজ ভাষায় বলতে গেলে ডিটেক্টিং ইফেক্ট হয়ে নন এক্সিস্ট, মানে যেটা ছিল না সেটা পাইতেছে, এটাকে বলা হয় ফলস পজিটিভ। আর ঠিক বিপরীত হচ্ছে টাইপ 2 বা ফলস নেগেটিভ রেজাল্ট, ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস। সহজ ভাষায় বললে মিসিং অ্যান ইফেক্ট দ্যাট রিয়েলি এক্সিস্ট। তাহলে কোনো একটা পেশেন্টের এইচআইভি নাই, তার ক্ষেত্রে যদি পজিটিভ রেজাল্ট আসে, এটাকে বলে ফলস পজিটিভ। আর কোনো একজনের এইচআইভি আছে বাট রেজাল্ট আসলো নেগেটিভ, এটাকে বলা হচ্ছে ফলস নেগেটিভ রেজাল্ট বা টাইপ 2 এরর। এরপর আসি টেস্ট অফ হাইপোথিসিস। আমরা যে হাইপোথিসিসগুলো পড়লাম, এগুলো আমরা টেস্ট কিভাবে করব? তাহলে এটা ডিপেন্ড করে যে আমাদের হাইপোথিসিস যে স্টাডিটা করতেছে এটা কি কোয়ান্টিটেটিভ ডাটা নাকি কোয়ালিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ হলে এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন নাকি স্কিউ ডিস্ট্রিবিউশন। তাহলে কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ ডাটা, স্কিউ ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এই সবগুলো আমরা পড়ে আসছি। যদি কোয়ান্টিটেটিভ ডাটা হয় সাথে নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে টেস্টগুলো করবো এগুলোকে বলে প্যারামেট্রিক টেস্ট। এক্সাম্পল হচ্ছে টি টেস্ট, এফ টেস্ট, ব্যানোভা, পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট অ্যান্ড রিগ্রেশন টেস্ট। আর ডাটাটা যদি হয় কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটিভ ডাটা বাট ডিস্ট্রিবিউশন হচ্ছে স্কিউ ডিস্ট্রিবিউশন, তাহলে সেক্ষেত্রে আমরা নন প্যারামেট্রিক টেস্ট করবো। তাহলে এখান থেকে মুখস্থ করা লাগবে প্যারামেট্রিক টেস্ট কি কি আছে, নন প্যারামেট্রিক টেস্ট কি কি আছে, কোনটা কোথায় করা হয়। পরীক্ষা একটা এক্সাম্পল দিয়ে দিবে, দিয়ে তারপর বলবে যে এই ক্ষেত্রে আমরা কোন টেস্ট করব। তাহলে এখান থেকে যে কোনো একটা পার্ট মনে রাখতে পারেন, প্যারামেট্রিক টেস্ট কি কি আছে অথবা নন প্যারামেট্রিক টেস্ট এক্সাম্পল কি কি আছে আর কোথায় করা হয়, এটা মনে রাখা লাগবে। তাহলে কোয়ান্টিটেটিভ ডাটা উইথ নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা করবো প্যারামেট্রিক টেস্ট, কোয়ালিটেটিভ ডাটা অথবা কোয়ান্টিটেটিভ ডাটা উইথ স্কিউ ডিস্ট্রিবিউশন আমরা করবো নন প্যারামেট্রিক টেস্ট। এরপরে কমন কিছু টেস্টের এক্সাম্পল আসে কোথায় করা হয়। ফার্স্ট হচ্ছে টি টেস্ট। টি টেস্ট দুই ধরনের আছে, একটা হচ্ছে আনপেয়ার্ড, একটা হচ্ছে পেয়ার্ড। আনপেয়ার্ড টি টেস্ট করা হয় দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপের মিন কম্পারিজন করার জন্য। তাহলে এখানে আমরা শুধু দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজন করতে পারবো এবং কম্পারিজন করে হচ্ছে মিন ভ্যালু। ডাটাটা হইতে হবে কোয়ান্টিটেটিভ ডাটা উইথ নর্মাল ডিস্ট্রিবিউশন। এক্সাম্পল হচ্ছে ওবেস এবং নন ওবেস পার্সনের মধ্যে আমরা যদি মিন ব্লাড প্রেশার দেখতে চাই, কিংবা আমরা যদি চিন্তা করি যে মেল এবং ফিমেলদের মধ্যে মিন ব্লাড প্রেশার এটা কম্পারিজন করছে, তাহলে আমরা আনপেয়ার টি টেস্ট করবো। আর পেয়ার টি টেস্ট হচ্ছে কোনো একটা ইন্টারভেনশন করার পরে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়ার আগে মিন প্রেশার কেমন ছিল দুই গ্রুপের মধ্যে, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়ার পরে কেমন হয়েছে, এরকম যদি টেস্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো পেয়ার টি টেস্ট। তাহলে দুইটা গ্রুপের মধ্যে মিন দেখবো টি টেস্ট দেখে। এখন যদি দুইটা বেশি গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে আমরা করবো অ্যানোভা বা এফ টেস্ট। তাহলে আমরা ব্লাড প্রেশার দেখতে চাইলাম ডক্টর, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার, লয়ার, দেখুন কয়েকটা গ্রুপের মধ্যে মিন ব্লাড প্রেশারের কম্পারিজন যদি করতে চাই তাহলে আমরা করবো অ্যানোভা টেস্ট।
আর যদি আমরা কোরিলেশন দেখতে চাই যে দুইটা ভ্যালুর মধ্যে বা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, এবং এই ভ্যারিয়েবলগুলো যদি কোয়ান্টিটেটিভ হয়, তাহলে সেটা করবো হচ্ছে পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট। সাপোজ আমরা দেখতে চাইলাম হাইপারটেনশনের সাথে লিপিড লেভেলে কোনো রিলেশন আছে কিনা। তাহলে হাইপারটেনশন বা ব্লাড প্রেশার এটা হচ্ছে একটা কোয়ান্টিটিভ ডাটা, লিপিড লেভেল এটা হচ্ছে একটা কোয়ান্টিটিভ ডাটা। এখন যদি কোরিলেশন দেখতে চাই তাহলে হচ্ছে পিয়ারসনস কোরিলেশন টেস্ট। তাহলে দুইটা গ্রুপের মধ্যে মিন দেখতে হলে টি টেস্ট, দুইটা গ্রুপের বেশি যদি হয় তাদের মধ্যে মিন দেখতে হলে অ্যানোভা বা এফ টেস্ট, আর কোরিলেশন দেখতে চাইলে পিয়ারসনস টেস্ট। আর সবগুলো হইতে হবে কোয়ান্টিটেটিভ ডাটা উইথ নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন যদি আমরা কোয়ালিটিভ ডাটার মধ্যে দেখতে চাই কোনো অ্যাসোসিয়েশন বা কম্পারিজন আছে কিনা, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে কাই স্কয়ার টেস্ট। আর যদি দুইটা গ্রুপের মধ্যে পার্সেন্টেজ বা প্রপোর্শন দেখতে চাই, সেক্ষেত্রে করবো হচ্ছে প্রপোর্শন টেস্ট। তাহলে কয়েকটা কমন টেস্টের এক্সাম্পল আমাদের লাগবে কোনটার ক্ষেত্রে কি করি। এরপর হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এটা সেন্সিটিভিটি, স্পেসিফিকিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু অ্যান্ড নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। এখান থেকে মোটামুটি প্রত্যেকবারই প্রশ্ন আসে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি কি জিনিস? টেস্ট পজিটিভিটি অ্যামং দ্য ডিজিজ পজিটিভ পেশেন্টস। The more the sensitivity, the less the false negative. For disease screening, test should have high sensitivity. আমরা যদি এক্সাম্পল দিয়ে বোঝাই যে 100 জন এসএলই পেশেন্ট, এদের মধ্যে আমরা একটা টেস্ট করলাম এক্স টেস্ট। এই টেস্টটা 100 জন এসএলইর মধ্যে 80 জনের পজিটিভ আসলো। তাহলে এই এক্স টেস্টের সেন্সিটিভিটি হচ্ছে 80/100 বা 80%। মানে ডিজিজ পার্সনদের মধ্যে কতগুলোতে পজিটিভ আসছে এটা হচ্ছে সেন্সিটিভিটি। তাহলে 100 জনের মধ্যে হচ্ছে 80 জনের পজিটিভ আসলো, বাকি 20 জনের আসছে টেস্ট নেগেটিভ। তাহলে এই নেগেটিভটা কি ধরনের নেগেটিভ? ফলস নেগেটিভ রেজাল্ট, মানে তাদের ডিজিজ আছে বাট টেস্টটা পজিটিভ আসে নাই। তাহলে সেন্সিটিভিটি যত বেশি হবে, সাপোজ অন্য একটা টেস্টের সেন্সিটিভিটি 90%, তাহলে সেক্ষেত্রে ফলস নেগেটিভ কত? 10%। তাহলে সেকেন্ড কথাটা এটা বলা হয়েছে, সেন্সিটিভিটি যত বেশি হবে ফলস নেগেটিভ রেজাল্টের চান্স তত কম হবে। ডিজিজ স্ক্রিনিং এর জন্য আমাদের হাই সেন্সিটিভিটি দরকার। এটা কেন বলা হয়েছে? যেমন কোন একটা টেস্টের আমরা ধরলাম সেন্সিটিভিটি 99% ইন কেস অফ এসএলই, তার মানে 100টা এসএলই পেশেন্ট নিলে তার 99 জনের মধ্যে এই টেস্টটা পজিটিভ আসবে। তাহলে কোনো কারণে যদি এই টেস্ট নেগেটিভ আসে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার এসএলই নাই, কারণ থাকলে অবশ্যই পজিটিভ আসতো। তার মানে যে টেস্টের সেন্সিটিভিটি যত বেশি, সেই টেস্টটা কোনো একটা ডিজিজ এক্সক্লুড করার জন্য তত বেশি ইম্পর্টেন্ট। যেখানে আমরা যদি কোনো একটা ডিজিজ স্ক্রিনিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে হাই সেন্সিটিভিটি টেস্ট করতে হবে। এর পাশে স্পেসিফিকিটি। স্পেসিফিকিটি বলতে কি বোঝায়? ডিজিজ নাই এমন কোনো পার্সনের ক্ষেত্রে টেস্ট নেগেটিভ হওয়ার চান্স কতটুকু। তাহলে আমরা বলছিলাম এক্স টেস্টের এসএলই পেশেন্টের ক্ষেত্রে সেন্সিটিভিটি হচ্ছে 80%। তার মানে 100 জন এসএলই পেশেন্টের আমরা যদি এক্স টেস্ট করি, 80 জনের পজিটিভ আসবে। এখন এই এক্স টেস্টটার আমরা যদি স্পেসিফিকিটি বলি 90%, এটা ইন্ডিকেট করে এসএলই নাই, মানে নন এসএলই 100 জন পার্সন যদি আমরা নিই, তাদের ক্ষেত্রে 90টা কেসে এটা নেগেটিভ আসবে। তার মানে এটা এসএলই জন্য স্পেসিফিক, অন্যান্য ডিজিজে এটা পজিটিভ আসতেছে না। তাহলে যে ডিজিজে যে টেস্টের স্পেসিফিকিটি বেশি, এই টেস্টগুলো আমাদের ডিজিজ কনফার্ম করতে বেশি হেল্প করবে। তার মানে যদি এই রোগীর এসএলই না থাকে, অন্য কোনো ডিজিজ হয়, তাহলে এই টেস্টটা নেগেটিভ আসবে। তাহলে এই টেস্টটা যদি পজিটিভ আসে, তাহলে এটা এসএলই কনফার্ম করতে হেল্প করবে। তার মানে সেন্সিটিভিটি বেশি মানে ডিজিজ এক্সক্লুশন বা স্ক্রিনিং হেল্প করে বেশি, স্পেসিফিকিটি বেশি মানে ডিজিজ কনফার্মেশনে হেল্প করবে বেশি। এবার সে 90%
স্পেসিফিক মানে আমরা বলছিলাম কি নন এসএলই পেশেন্ট 100 জন নিলে তাদের ক্ষেত্রে 90 জনের ক্ষেত্রে এটা নেগেটিভ আসবে। এখন যদি আমরা স্পেসিফিক বাড়াইয়ে দিই 95% করি, তার মানে 100 জন নন এসএলই পেশেন্টের 95 জনের টেস্টটা নেগেটিভ আসবে। বাকি যে 5 জন ছিল তাদের ক্ষেত্রে তাহলে এটা ফলস পজিটিভ রেজাল্ট আসছে, মানে 95 জন নেগেটিভ মানে তো বাকি 5 জনের পজিটিভ আসছে। আর 90% যদি স্পেসিফিক হয় তার মানে হচ্ছে 10% পজিটিভ, যেটা ফলস পজিটিভ। তার মানে স্পেসিফিসিটি যত বাড়বে ফলস পজিটিভ রেজাল্ট হওয়ার চান্স তত কমবে। এই কথাগুলো একসাথে ওই বক্সটাতে বলা হয়েছে। হাই সেন্সিটিভিটি এর মানে হচ্ছে তাদের নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু বেশি, এবং সেন্সিটিভিটি বা নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু বেশি হওয়া মানে ফলস নেগেটিভ রেজাল্ট হওয়ার চান্স কম। এই টেস্টগুলা ইউজফুল ফর এক্সক্লুডিং ডিজিজ বা স্ক্রিনিং অফ ডিজিজ। আর যে টেস্টগুলো স্পেসিফিটি বেশি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু বেশি, তাদের ক্ষেত্রে ফলস পজিটিভ রেজাল্ট হওয়ার চান্স কম, ডিজিজ কনফার্ম করতে হেল্প করবে বেশি। এই কথাগুলো একটু কমপ্লিকেট লাগতে পারে, এই কথাগুলো যদি বুঝতে না পারেন তাহলে আমাদের যেটা পরীক্ষার জন্য লাগবে সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে ক্যালকুলেশন। তাহলে পরীক্ষা ইউজুয়ালি সিনারিও দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে সেন্সিটিভিটি, স্পেসিফিটি, প্রেডিক্টিভ ভ্যালু এগুলো ক্যালকুলেট করতে বলা হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এসএলই পেশেন্টের আমরা একটা টেস্ট করব এক্স টেস্ট, এইটার ডায়াগনস্টিক এগুলো আছে এগুলো দেখব। এখানে দুইটা স্যাম্পল নেওয়া হয়েছে। একটা হচ্ছে 150 জন যাদের এসএলই রোগ আছে, এই অংশটা ভালো করে বুঝতে হবে। আর 200 জন দেওয়া হয়েছে যাদের এসএলই নাই। টেস্ট করার পর দেখা গেল কি যে 150 জনের এসএলই ছিল, এদের মধ্যে 135 জনের টেস্ট পজিটিভ আসছে, 15 জনের ক্ষেত্রে টেস্ট নেগেটিভ আসছে। আর এসএলই যাদের ছিল না, এই 200 জনের মধ্যে 190 জনের টেস্টটা নেগেটিভ আসছে, 10 জনের পজিটিভ আসছে। তাহলে এখান থেকে আমরা 4টা গ্রুপ পাবো, যাদের এসএলই রোগ আছে এবং টেস্টটা পজিটিভ আসছে। তার মানে এটা হচ্ছে ট্রু পজিটিভ, মানে যাদের রোগ আছে তাদের ক্ষেত্রে পজিটিভ আসছে, এরকম সংখ্যা 135। যাদের এসএলই রোগ আছে কিন্তু টেস্টটা নেগেটিভ আসছে, তার মানে হচ্ছে ফলস নেগেটিভ, এই সংখ্যাটা কত? 15। যাদের এসএলই রোগটাও নাই, টেস্টও নেগেটিভ আসছে, এটা হচ্ছে ট্রু নেগেটিভ, সংখ্যাটা হচ্ছে 190। যাদের ডিজিজও নাই, টেস্টও পজিটিভ আসছে, মানে হচ্ছে ফলস পজিটিভ, ডিজিজ নাই বাট টেস্ট পজিটিভ, সংখ্যাটা হচ্ছে 10। আমরা যদি ডেফিনেশন চিন্তা করি তাহলে সেন্সিটিভিটি আমরা কি বলছিলাম, ডিজিজ পার্সনের মধ্যে যতগুলা ডিটেক্ট করতে পারবে। তাহলে এখানে ডিজিজ পার্সন কতজন টোটাল? 150 জন। এর মধ্যে টেস্ট পজিটিভ আসছে 135 জনের। তার এখানে সেন্সিটিভিটি হচ্ছে 135 ডিভাইডেড বাই 150। স্পেসিফিক্যালি কি বলছিলাম, ডিজিজ নাই এদের ক্ষেত্রে কতজন নেগেটিভ আসছে। তাহলে ডিজিজ নাই এরকম সংখ্যা হচ্ছে 200, যাদের এসএলই রোগ নাই। নেগেটিভ আসছে কতজনের ক্ষেত্রে? 190। তাহলে এই সংখ্যাটা হচ্ছে স্পেসিফিকিটি, মানে ডিজিজ নাই এমন কতজনের মধ্যে টেস্ট নেগেটিভ আসছে। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু এবং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু এই দুটো আমরা ডিসকাস করি নাই। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে টোটাল যতগুলো টেস্ট পজিটিভ আসছে, টোটাল টেস্ট পজিটিভ। টোটাল টেস্ট পজিটিভ বলতে কি বোঝায়? ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। ট্রু পজিটিভ মানে হচ্ছে যাদের ডিজিজ আছে টেস্টও পজিটিভ, ফলস পজিটিভ মানে যাদের ডিজিজ নেই কিন্তু টেস্ট পজিটিভ আসছে। এই টোটাল টেস্ট পজিটিভ মধ্যে ট্রু পজিটিভ কতগুলা, মানে আমি একটা টেস্ট করলাম, এই রেজাল্ট পজিটিভ আসছে, এর মধ্যে আসলে রোগ আছে কাদের, এটা বলে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তাহলে এখানে ট্রু পজিটিভ কত? 135 জন, যাদের ডিজিজও আছে টেস্টও পজিটিভ আসছে। আর নিচে হচ্ছে ট্রু পজিটিভ 135, ফলস পজিটিভ মানে যাদের ডিজিজ নাই বাট টেস্টটা পজিটিভ আসছে, এরকম সংখ্যা হচ্ছে 10 জন। তাহলে এইটা হবে 135 প্লাস 10। তাহলে এই টেস্টটা
পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে 135 ডিভাইডেড বাই 145, আর নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে হচ্ছে টোটাল টেস্ট যতগুলো নেগেটিভ আসছে, মানে ট্রু নেগেটিভ প্লাস ফলস নেগেটিভ, আর উপর হচ্ছে ট্রু নেগেটিভ, মানে টোটাল টেস্ট নেগেটিভের মধ্যে যতগুলো নেগেটিভ আসছে ট্রু নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। কারণ ট্রু নেগেটিভ কত 190, যাদের ডিজিজ নাই টেস্টও নেগেটিভ, নিচে 190 প্লাস ফলস নেগেটিভ মানে যাদের ডিজিজ আছে বাট রেজাল্ট আসছে পজিটিভ, এই রেজাল্ট আসছে নেগেটিভ, এরকম সংখ্যা হচ্ছে 15। তাহলে এই সংখ্যাটা হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তাহলে সেন্সিটিভিটি হচ্ছে রোগের মধ্যে কতটা ট্রু পজিটিভ আসছে টেস্ট, স্পেসিফিটি হচ্ছে রোগ নাই এমন কতজনের মধ্যে নেগেটিভ আসছে, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে টোটাল যতগুলো পজিটিভ রেজাল্ট আসছে এর মধ্যে আসলে কতগুলো পজিটিভ, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে যতগুলো নেগেটিভ রেজাল্ট আসছে এর মধ্যে আসলে কতগুলো নেগেটিভ। আর এট লাস্ট আছে লাইকলিহুড রেশিও, এটা ইকুয়েশন হচ্ছে সেন্সিটিভিটি ডিভাইডেড বাই 1 মাইনাস স্পেসিফিটি। এক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন থাকে যেখানে সেন্সিটিভিটি স্পেসিফিক টেস্টে দেওয়া থাকে 70% হয়তো সেন্সিটিভিটি, স্পেসিফিটি হচ্ছে 80%, লাইকলিহুড রেশিও কত, তাহলে উপর হবে 0.7 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.8, তাহলে 0.7 ডিভাইড বাই 0.2, এটা হচ্ছে লাইকলিহুড রেশিও। এটা একটু পরীক্ষা কম আসে, সামটাইমস আসতে পারে পরীক্ষায়। এই 5টা ইকুয়েশন এটাই হচ্ছে আজকের ক্লাসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। এই অংশটা বুঝতে কোনো সমস্যা আছে? এটা বুঝতে সমস্যা হলে এটা আমরা রিপিট করব, কারণ এখান থেকে প্রশ্ন মোটামুটি প্রতিবারই থাকে। তাহলে এই টপিকস বা অন্য কোনো টপিকস নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। বায়োস্ট্যাট এমনিতে আসলে একটু ডিফিকাল্ট, একবার দেখার পর হয়তো ক্লাস না বুঝতে পারেন, আমরা ইউটিউবে দিয়ে রাখবো এটা, এরপর আপনারা চাইলে পরে আবার দেখে নিতে পারবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো টপিক নিয়ে তাহলে এখন বলতে পারেন, আমরা সেটা আবার রিপিট করবো। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। Okay, mom.